আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি আমরা সকলে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সকলকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশির লেকচার 1 এ স্বাগত। প্রথমে এই বীজগণিতিক রাশিটি অধ্যায়টি শুরু করার আগে চ্যাপ্টারটা আমরা একটু রিভিউ করে নিই যে এই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং বিগত বোর্ড পরীক্ষায় আসা যে সিকিউ এবং এমসিকিউ গুলো আছে তা একটু করে রিভিউ করে ফেলি। প্রথমে এই বীজগণিতিক রাশি অধ্যায়টা থেকে বিগত 5 বছরের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় প্রায় 15টির মতো সিকিউ কোশ্চেন এবং প্রায় 50টির মতো দেখা যায় এমসিকিউ কোশ্চেন এই অধ্যায়টা থেকে এসেছিল। এই অধ্যায়টা যারা হচ্ছে এসএসসি 22 ব্যাচ এবং যারা এসএসসি 23 এবং যারা 24 ব্যাচ রয়েছে তাদের প্রত্যেকের জন্যই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাহলে চলো এখন এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো থেকে আমাদের এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন আছে তা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এই অধ্যায়ের শুরুতে যে জিনিসটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বহুপদী। সেই বহুপদী টপিকটা আমাদের মূলত হচ্ছে সিকিউ এর জন্য ক এবং এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে দেখা যায় এমসিকিউ কি কি আসতে পারে। এমসিকিউ তে বলতে পারে একটা বহুপদী দিয়ে বলবে তার মাত্রা কত, তার মুখ্য পদ কত, তার মুখ্য সহগ কত, এই সকল জিনিস। এছাড়া দুইটা বহুপদী যোগ বিয়োগ গুণ ভাগ করলে তাদের মাত্রা, তারপর হচ্ছে সহগ ইত্যাদি কি হবে, এই সকল জিনিসগুলো আমরা আলোচনা করব। আর সিকিউর জন্য কি আসতে পারে, সিকিউর জন্য আসতে পারে একটা বহুপদী তোমাকে দিবে, বলবে সেটাকে কি করো আদর্শ বহুপদীতে কনভার্ট করো। ঠিক আছে, এই সকল জিনিস মূলত এখানে থাকবে। তাহলে আমরা কি বললাম, প্রথম যে টপিকটা সেটা মূলত আমাদের সিকিউ ক এবং আমাদের যে এমসিকিউ রয়েছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। 2 নাম্বার টপিক সেটি হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য, যেটাও কিন্তু আমাদের মূলত এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনি আমাদের সিকিউ যে খ নাম্বার কোশ্চেনগুলো হয় সেগুলোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটি কি ভাগশেষ উপপাদ্য। ঠিক সেম ভাবে আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যটা হচ্ছে আমাদের সিকিউ যে যেরকম ইম্পর্টেন্ট ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের এমসিকিউ তে ইম্পর্টেন্ট। এমসিকিউ তে মাঝে মধ্যে দেয় এই নিচের কোনটি হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলবে এটা নিচের কোনটি উৎপাদক সেটা হচ্ছে বের করো। ঠিক আছে, তারপর আবার সিকিউ তে হচ্ছে খ নাম্বার কোশ্চেনে কিন্তু এগুলো মাঝে মধ্যে আসে যে উৎপাদক উপপাদ্য থেকে কোশ্চেনগুলো। তারপরে যে টপিক সেটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, যেটা মূলত ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা দেখি হচ্ছে সিকিউ ক তে এবং হচ্ছে আমরা এমসিকিউ তে মাঝে মধ্যে দেখে থাকি এই উৎপাদকের বিশ্লেষণটা। তারপরে যে জিনিস সেটা আমাদের মূলত হচ্ছে সিকিউ ক এবং এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। একটা হচ্ছে সমমাত্রিক বহুপদী কি, তারপর হচ্ছে প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, যেটা আমাদের বইয়ে বোর্ড পরীক্ষায় যদি এই দ্বিতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে দেখা যায় 95% কোশ্চেনে এই কোশ্চেনটা থাকে, অর্থাৎ আংশিক ভগ্নাংশ কিভাবে করা যায়। ঠিক আছে, আর এই কোশ্চেনটা মূলত দেখা যায় হচ্ছে যে গ নাম্বার কোশ্চেন, সিকিউ যে গ নাম্বার কোশ্চেন সেই গ নাম্বার কোশ্চেনে এই আংশিক ভগ্নাংশ থেকে কোশ্চেনগুলো আসে। তারপরে যে জিনিস সেটা হচ্ছে সরলীকরণ, পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও বা মাঝে মধ্যে দেখা যায় কতে এই সরলীকরণ দেয়। এবং আরেকটা হচ্ছে বিভিন্ন প্রমাণ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের জিনিস প্রমাণ করতে বলবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে গ নাম্বার যে সিকিউ আছে সেই সিকিউর গ নাম্বারে কিন্তু এই সকল জিনিসগুলো দিয়ে থাকে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের মোটামুটি টপিক। ঠিক আছে, যেখান থেকে হচ্ছে মূলত বীজগণিতিক রাশির বিভিন্ন ধরনের সিকিউ এবং এমসিকিউ আসে। আমরা চলেন এখন প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহুপদী জিনিসটা কি, সেই টপিকটা নিয়ে এখন আমরা আলোচনা শুরু করে দিই। প্রথমে আমরা বীজগণিতিক রাশি কাকে বলে সেই জিনিসটা সম্পর্কে একটু দেখে নিই। দেখেন এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা ঘাত চিহ্নের যে কোনো একটি বা একাধিক এর সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে নতুন একটা কিসের সৃষ্টি করব, সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি করব, তাকে কি বলা হয় বীজগণিতিক রাশি বলে। যেখানে আমরা সংখ্যা তো বুঝে গেলাম, কিন্তু সংখ্যা নির্দেশক প্রতীক কি, সংখ্যা নির্দেশক প্রতীকের জায়গায় হচ্ছে আমরা এ বি সি ডি এক্স ওয়াই জেড ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস বসাতে পারি। ঠিক আছে, যেখানে হচ্ছে সাপোজ হচ্ছে আমার অজানা মান আর কি। ঠিক আছে, যেখানে হচ্ছে কি যেটা ইচ্ছে সেটা আমি কি করতে পারি, মানটা নিতে পারি। ঠিক আছে, যেটাকে আমি বলতে পারি এক ধরনের চলক বলতে পারি আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি যদি একটা রাশির কথা বলি, সাপোজ আমি লিখলাম হচ্ছে একটা কি 3, এই 3টাও কিন্তু একটা রাশি। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা সংখ্যাসূচক অর্থবহ একটা কি রাশি বলতে পারি, যেটা হচ্ছে একটা সংখ্যা দিয়ে আমি কি করলাম লিখে ফেললাম। এখন হচ্ছে আমি যদি একাধিক সংখ্যা, এই একাধিক আরেকটা সংখ্যা এবং যদি সংখ্যা নির্দেশক প্রতীক নিয়ে করি তাহলে কিভাবে, এই সাপোজ একটা হচ্ছে 3 একটা সংখ্যা এবং একটা সংখ্যা নির্দেশক প্রতীক, সাপোজ আমি মনে করলাম হচ্ছে কি আছে x, এই দুইটাকে আমি কি করলাম একটা প্রক্রিয়া চিহ্ন যেমন হচ্ছে গুণ দ্বারা কি করে দিলাম, যুক্ত করে দিলাম। তাহলে এখন যেটা পাবো সেটাও কিন্তু একটা রাশি, অর্থাৎ এই যে 3x তো একটা রাশি। ঠিক আছে, কিভাবে, এটা মূলত হচ্ছে এটাকে বলা হয় ধ্রুবক যার মানটা কি ফিক্সড, আর এটা হচ্ছে কি একটা চলক, চলকের মানটা হচ্ছে কি পরিবর্তনশীল। তুমি এখানে x এর মান যেটাই চাই সেটা কি করতে পারো, ইনপুট দিতে পারো আর কি। ঠিক আছে, তাহলে এই যে ধ্রুবক এবং যে চলক আছে তাদের গুণফল সম্বলিত একটা অর্থবহ যে জিনিসটা পাইলাম সেটাও একটা কি বলতে পারি, রাশি বলতে পারি। আর ধ্রুবক এবং চলক কাকে বলে আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। এখন আমরা যদি একাধিক সংখ্যা এবং যদি একাধিক সংখ্যা নির্দিষ্ট প্রতীক দিয়ে তৈরি করতে যাই তাহলে তৈরি করতে পারি। সাপোজ আমি বললাম হচ্ছে 2x প্লাস হচ্ছে কত 5y। ঠিক আছে, এটা একটা রাশি।
ঠিক আছে, তুমি এভাবে যেরকম ইচ্ছে সেরকম কি করতে পারো, বীজগণিতিক রাশিগুলো তৈরি করতে পারো, যেখানে কি থাকবে এক বা একাধিক সংখ্যা থাকতে পারে এবং সংখ্যা নির্দিষ্ট প্রতীকও থাকতে পারে, যাদেরকে আমরা বিভিন্ন যে প্রক্রিয়া চিহ্ন আছে তাদেরগুলো ব্যবহার করে, ঠিক আছে, অথবা অনেকগুলোকে যুক্ত করে, যেমন হচ্ছে দেখো এইটা একটা রাশি, এই যে পার্ট এটা একটা রাশি, এই যে পার্ট এটাও একটা রাশি, তাহলে এই দুইটা রাশিকে আমি আরেকটা প্রক্রিয়া চিহ্ন যেমন যোগ দ্বারা কি করে ফেলছি, যুক্ত করে নতুন আরেকটা কি করছি, অর্থবহ একটা নির্দেশক প্রতীকের সৃষ্টি করছি, তাহলে এই পুরোটা হবে কি আমাদের আরেকটা রাশি হতে পারে। ঠিক আছে, এখন আমাদের একটু খেয়াল রাখি আমরা রাশি এবং পদের যে পার্থক্য সেটা একটু বলার চেষ্টা করি। দেখো আমাদের এখানে যে 2x প্লাস কি দিছি, আমি এখানে 5y যেটা দিছি, সেইখানে আমাদের হচ্ছে এই যে 2x এইটা এক আধারে কিন্তু রাশি, আবার এটাকে আমরা কি বলবো, পদও বলবো। সেম ভাবে এখানে যে আমাদের 5y যেটা আছে সেটাও এক হাজারের রাশি বলবো, আবার কি বলবো, পদও বলবো। আবার আমরা এই যে পুরাটা আছে 2x প্লাস 5y, এই পুরাটাকে আমরা একত্রে কি বলবো, একত্রে হচ্ছে আমরা চাইলে এটাকে রাশি বলতে পারবো, কিন্তু এই 2x প্লাস 5y এইটা কি হইতে পারবে না, এইটাকে পদ বলা যাবে না। এটা কি পদ বলা যাবে না, এই যে 2x প্লাস 5y এটা একত্রে আমরা কি বলতে পারবো না, পদ বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু এটাকে আমি চাইলে কি বলতে পারি, রাশি বলতে পারি। এই 2x যেটা আছে সেটাকে আমি রাশি পদ একত্রে বলতে পারি, 5y যেটা আছে সেটাকে আমি রাশি পদ বলতে পারি, কিন্তু 2x প্লাস 5y যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারবো না, পদ বলতে পারবো না, সেটাকে আমরা শুধুমাত্র কি বলতে পারবো, রাশি বলতে পারবো। তাহলে এখান থেকে হচ্ছে আমরা চাইলে একটা সুন্দর এমসিকিউ মনে রাখতে পারি, সেইটা কি, সেইটা হচ্ছে আমাদের সকল পদই রাশি। সকল পদই কি হবে আমাদের বলতো, সকল পদই কি হবে, রাশি হবে, কিন্তু 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 কি পাইলাম, কিন্তু সকল রাশি কি নয়, সকল রাশি পদ নয়। যেমন এই পুরাটা তো একটা রাশি ছিল, কিন্তু এটাকে কি বলা যাচ্ছে না, পদ বলা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি আমার সকল পদ, ঠিক আছে, এটা কিন্তু একটা পদ ছিল সে রাশি হইছে, এটা একটা পদ ছিল সে রাশি হইছে, সকল পদই তার মানে কি হতে পারে, রাশি হইতে পারে। কিন্তু সকল রাশি, এটা রাশি ছিল পদ হইছে, এটা রাশি ছিল পদ হইছে, কিন্তু এইটাও তো একটা রাশি, সে কি পদ হইছে, হইতে পারে নাই। এটাতে আমি বলতে পারি সকল পদই আমার রাশি হবে, কিন্তু সকল রাশি কি হইতে পারবে না, পদ হইতে পারবে না। আশা করি আমরা রাশি এবং পদের যে পার্থক্য সেটাও এখন বুঝে ফেলতে পারছি। এখন আমরা আসি চলক এবং ধ্রুবক জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে। দেখেন আপনাদের বইয়ে খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। এমনি যদি সিম্পল কথায় বলি, চলক হচ্ছে কি, যার মানটা পরিবর্তনশীল হবে তাকে আমরা বলতে পারি চলক, আর যার মানটা ফিক্স থাকবে, যেটা পরিবর্তনশীল হবে না, সেটাকে আমরা কি বলে থাকি, ধ্রুবক বলি। বাট আপনাদের বইয়ে একটা সুন্দর সংজ্ঞা দিছে, সেই সুন্দর সংজ্ঞাটা আমরা একটু দেখার চেষ্টা করি। যদি একটি প্রতীক একাধিক সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত কোনো সদস্য নির্দেশ করে, তখন ওই প্রতীকটিকে আমরা কি বলে থাকি, চলক বলে থাকি। ভাই আসলে মানে কি বোঝাচ্ছে, সাপোজ দেখেন আমি হচ্ছে একটা সংখ্যা সেট যদি চিন্তা করি, সাপোজ হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা সেট, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n কি আমরা বলতে পারি হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট, এখানে অনেকগুলো সংখ্যা আছে, এটা হচ্ছে একটা জিনিস। তারপর আমরা যদি বলি পূর্ণ সংখ্যার সেট, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, z দ্বারা প্রকাশ করি। z সমান কি আমি বলতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট, এখানে কিন্তু অসংখ্য উপাদান রয়েছে। ঠিক আছে, তাহলে চলেন প্রথম হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ হচ্ছে আমি একটা জিনিস লিখলাম হচ্ছে কত 5x প্লাস লিখলাম হচ্ছে কত 3, এই একটা জিনিস লিখছি। ঠিক আছে, তাহলে দেখেন এই x টাই হচ্ছে আমার চলক, এই x টাকে আমি চলক বলবো। কেন চলক বলবো, দেখেন এই x এর ভ্যালু আমাদের এখানে কি বলতে হচ্ছে, যদি একটি প্রতীক একাধিক সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত উপাদান, এই যে x এ আপনি চাইলে কি বসাতে পারেন, 1 বসাতে পারেন, 2 বসাতে পারেন, 3 বসাতে পারেন, 4 বসাতে পারেন, যেটা ইচ্ছে সেটা বসান না, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। এখানে আপনি কি বসছেন সেটা কিন্তু আমি জানি না। তাহলে দেখেন এই যে x এর যে ভ্যালুটা, এই x এর ভ্যালুটা কি অনির্দিষ্ট, মানে কি নির্ধারিত নয়। এখানে বলে দিছে একাধিক সংখ্যা বিশিষ্ট। দেখেন তো এই যে সেটটা আছে সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যার যে সেটটা আছে সেখানে কিন্তু কি একাধিক সংখ্যা আছে না, অনেক কিন্তু সংখ্যা আছে। সেই একাধিক সংখ্যা বিশিষ্ট কোন সংখ্যা সেটের একটা অনির্ধারিত একটা উপাদান, ঠিক আছে, একটা অনির্দিষ্ট একটা উপাদান। দেখেন এই যে x এর ভ্যালু একবার হচ্ছে 2, একবার হচ্ছে 3, একবার হচ্ছে 4, এখানে আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। ঠিক আছে, আমি কি বলতেছি মানা করতেছি, আমি কিন্তু মানা করতেছি না। সাপোজ যদি আমি বলে দিলাম হচ্ছে এরকম x এলিমেন্ট অফ কত n, অর্থাৎ x এর যে ভ্যালুটা সেটা ন্যাচারাল নাম্বার যেটা আছে সেখান থেকে যে কোনো একটা সে কি করতে পারবে, আসলে নিতে পারবে। ঠিক আছে, তখন এই যে জিনিসটা সেটাকে আমরা কি বলে থাকি, চলক বলে থাকি। এটাই হচ্ছে আপনাদের এখানে বলছে। এবং এই যে সেটটা আছে, এই যে স্বাভাবিক সংখ্যার যে সেট, সেটাকে আমরা কি বলে থাকি, ডোমেন। আবার আমরা যদি বলি ভাই এই x এলিমেন্ট হচ্ছে কত, পূর্ণ সংখ্যার সেট, তাহলে কি হবে ভাই,
তাহলে কি হবে, তাহলে হচ্ছে দেখেন এই x এর জায়গায় সে চাইলে +1 2 3 নিতে পারে, অথবা চাইলে কি করতে পারে -1 নিতে পারে, -3 নিতে পারে, -4 নিতে পারে, সে যেটা ইচ্ছে সেটা নিতে পারে। বাট কোনটার ইচ্ছে তা কিন্তু কি নয়, ফিক্স নয়, সে যেটা ইচ্ছে তখন যেটা ইচ্ছে সেটা নিচ্ছে। ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, চলক বলা হচ্ছে। অর্থাৎ চলকের মানটা কি হবে, পরিবর্তনশীল হবে, সেটাই হচ্ছে কি আমাদের চলক। এখন আসি ধ্রুবক কি বলছে, যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে। যেমন এইখানে দেখেন তো এই যে 3টা, এই 3টা একটা কিন্তু নির্দিষ্ট সংখ্যা, এই যে সংখ্যা সেটটা ছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যা হচ্ছে কত, এই যে 3। ঠিক আছে, তাহলে যদি এরকম নির্দেশ করে তখন সেটাকে আমরা কি বলে থাকবো, তখন সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে ধ্রুবক। ওকে, তারপরে হচ্ছে আমরা একটু করে আরেকটু যদি ডিটেইলসে দেখি, আমাদের চলকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। চলক হচ্ছে দুই প্রকারের। চলক কয় প্রকারের, দুই প্রকারের। সাপোজ আমি যদি এখানে একটু লিখলাম y দিলাম হচ্ছে আমি 5x প্লাস দিলাম হচ্ছে 2, এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, অর্থাৎ একটা ইয়া বলতে পারি। তাহলে দেখেন এইখানে আপনি চাইলে x এর মান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মান নিতে পারেন। সাপোজ আমি যদি x এর মান প্রথমে কি করি 1 নিই, তাহলে এই y এর ভ্যালুটা কি হবে, বলবেন 5 একে 5, 5 এর সাথে 2 যোগ করলে যোগফল হবে কত, 7। সেম ভাবে আমি যদি x এর ভ্যালু যদি কি করি 2 নিই, তখন y এর ভ্যালু কি হবে, y এর ভ্যালু বলবেন 5 × 10, 10 এর সাথে 2 যোগ করলে কত হবে, 12 হবে। সেম ভাবে x এর ভ্যালু আমি যদি কি করি 3 নিই, তাহলে y এর ভ্যালু কত হবে, 3 5 15, 15 এর সাথে 5 যোগ করলে কত হবে, 17 হবে। তাহলে এই জিনিসটা এখন যদি একটু খেয়াল করেন, আমি x এর মান যেটা ইচ্ছা সেটা নিচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে, y এর মানটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমি x এর মান যেটা ইচ্ছে সেটা কি করতে পারবো, আসলে নিতে পারবো। তার মানে এই যে যেটা ইচ্ছে সেটা নিতে পারি, সেটাকে বলা হয় স্বাধীন চলক। এটাকে কি বলা হবে, স্বাধীন। আর এই চলকের অধীনে কি আছে, এই চলকের অধীনে আছে হচ্ছে আমাদের y। ঠিক আছে, এই চলকটা যে এরকম মান নিচ্ছে, এই চলকটা কিভাবে হচ্ছে সেই রকম ভাবে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি চলক হচ্ছে আমার দুই প্রকার। একটা হচ্ছে কি চলক, স্বাধীন চলক, সে ইচ্ছা মতো মান নিতে পারে। আর একটা হচ্ছে কি চলক, অধীন চলক, সেই মানের উপর ভিত্তি করে সে কি করে, তার মানটাকে কি করে আসলে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা স্বাধীন চলক, আর এটা হচ্ছে কি চলক বললাম আমরা, অধীন চলক বললাম। ঠিক আছে, তাহলে চলক রিলেটেড এই সকল কথাবার্তা আমাদের ছিল। আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে চলকগুলো আছে, সাধারণত আমরা চলককে ইংরেজি বর্ণমালা যে শেষের অক্ষরগুলো আছে সেগুলো দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা এইরকম x y z ইত্যাদি দ্বারা কি করে থাকি, প্রকাশ করে থাকি। আর ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করে থাকি, ধ্রুবককে সাধারণত আমরা ইংরেজি বর্ণমালা যে প্রথম দিকে যে বর্ণগুলো রয়েছে, যেমন a b c ইত্যাদি দ্বারা কি করে থাকি, প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে এতক্ষণ যে কথাবার্তা বললাম চলক এবং ধ্রুবক নিয়ে, তার মধ্যে হচ্ছে আপনারা দুইটা কথাই মনে রাখবেন। সেটা হচ্ছে চলক কি, যার মান পরিবর্তনশীল, যে পরিবর্তন হইতে পারে, সেটাকে আমরা কি বলবো, চলক বলবো। চলককে সাধারণত ম্যাক্সিমাম টাইম দেখবেন হচ্ছে আপনারা ছোট হাতে যে এক্স ওয়াই জেড যে বর্ণগুলো রয়েছে সেগুলো দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয় আর কি। ঠিক আছে, আগের গুলা দিয়ে প্রকাশ করলে যে সেটা চলক ধরবো না এমন কোনো কথা না, বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা এভাবে করে থাকি। আর যে ধ্রুবক জিনিসটা কি, ধ্রুবক হচ্ছে যার মানটা হচ্ছে কি ফিক্স, যার মানটা কি নয়, পরিবর্তনশীল নয়, তাকে ধ্রুবক বলে। আর ধ্রুবককে আমরা আমাদের হচ্ছে যে ইংরেজি বর্ণমালা যে প্রথম দিকে যে বর্ণগুলো রয়েছে এ বি সি ইত্যাদি দ্বারা কি করে থাকি, প্রকাশ করে থাকি। এই দুটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আর এই জিনিসটা মূলত কি বুঝাইছে সেটা হচ্ছে আমি এখান থেকে একটু আপনাদের বুঝিয়ে দিলাম। এইটা একটা ছিল সেই সংখ্যা সেট, সেই সংখ্যা সেট থেকে যে কোনো একটা মান কি হতে পারে, এক্স এর মান হইতে পারে। এইরকম যে অনির্ধারিত মানে অনির্দিষ্ট যে জিনিসটা আসলে সেটাকে কি বলা হচ্ছে, চলক বলে। আর যখন একটা মান ফিক্স, যখন আমি বললাম এই যে 3টা কিন্তু এখানে একটা ফিক্সড মান, সেটাকে আমরা কি বললাম, একটা ধ্রুবক বলে ফেললাম। আশা করি আমরা এখন বীজগণিতের রাশি, পদ, চলক, ধ্রুবক এই চারটা টার্ম একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে চলেন এখন হচ্ছে আমরা আমাদের যে ইম্পর্টেন্ট যে টপিক রয়েছে বহুপদী, সেই বহুপদী নিয়ে আমরা এখন আলোচনা করা শুরু করে দিই। ওকে, এখন আমরা বহুপদী কি সেই জিনিসটা একটু দেখি। দেখেন এখানে লেখা আছে বহুপদী হচ্ছে এক ধরনের বীজগণিতিক রাশি যার চলকের ঘাত কি হবে, চলকের ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, আমি কিছুক্ষণ পরে বলতেছি। এবং আরেকটা কন্ডিশন সেটি হচ্ছে যার চলকের ঘাত কোনো ঋণাত্মক বা ভগ্নাংশ হইতে পারবে না। তাহলে বহুপদী হচ্ছে এমন এক ধরনের বীজগণিতিক রাশি যার চলকের ঘাত কি হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ তার চলকের ঘাতটা ঋণাত্মক অথবা ভগ্নাংশ হবে না। প্রথমে আমরা যদি একটা সংখ্যা রেখা চিন্তা করি, এটাই হচ্ছে ধরলাম হচ্ছে আমার একটা সংখ্যা রেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই 0, দেন এটা হচ্ছে 1 ধরলাম, এটা 2, এটা 3, এরকম ডট ডট করে কি আছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে তাহলে কি হয়, -1 -2 -3 ডট ডট, এটা মনে করলাম হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এখন দেখেন এইদিকে আমরা জানি এই যে জিনিসগুলো 1 2 3 4 ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এখানে যে -1 -2 -3 ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে অঋণাত্মক মানে হচ্ছে ঋণাত্মক ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা সেগুলো নিতে বলছে। তাহলে দেখেন ঋণাত্মক ছাড়া মানে কি, এগুলো যদি বাদ দিই তাহলে কে আছে, দেখেন তো শূন্য সহ এই সংখ্যাগুলো আছে। অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা,
শূন্য সহগী সংখ্যা সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলে থাকি, অঋণাত্মক সংখ্যা বলে থাকি। ঠিক আছে, তাহলে আমার যে চলক চিন্তা করব সেই চলকের ঘাতটা কি হইতে পারে, শূন্য হইতে পারে অথবা যে কোনো ধনাত্মক সংখ্যা হইতে পারবে। তাহলে যদি হয় তখন আমরা বলবো সেটা বহুপদী। কিন্তু যদি চলকের ঘাত কি হয়, ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস থাকে অথবা যদি কি থাকে, ভগ্নাংশ থাকে, তখন সেটাকে আমরা বহুপদী বলতে পারবো না। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ আমি বললাম হচ্ছে এরকম 3x² প্লাস বললাম হচ্ছে কত 2x, এটা কি বহুপদী হবে? তাহলে দেখেন এখানে আমাদের ইচ্ছা মতো আমি বলছি চলক কি, যার মান পরিবর্তনশীল। বলেন তো এখানে কার কার মান পরিবর্তনশীল হইতে পারে? আপনি সকলে দেখে বলতে, সেটা হচ্ছে x, কারণ x এর ভ্যালু আমি যেটা ইচ্ছে সেটা দিতে পারি। x এর ভ্যালু 1, x এর ভ্যালু 2, x এর ভ্যালু 3, x এর ভ্যালু 4 ইত্যাদি, আপনি যা ইচ্ছা তাই দেন না কেন, কোনো সমস্যা নেই। তার মানে x এর ভ্যালুটা কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যেহেতু x এর ভ্যালু পরিবর্তন হচ্ছে তার মানে x টা হচ্ছে চলক। এখন দেখি চলকের ঘাত, দেখেন এইখানে চলকের ঘাত সেটা হচ্ছে কত আমাদের 2, ঘাত মানে হচ্ছে পাওয়ার আর কি। ঠিক আছে, আর এইখানে চলকের ঘাত কত, এইখানে কিন্তু চলকের ঘাত হচ্ছে 1। আমরা কিন্তু সত্য মানছি, সেটা কি, চলকের ঘাত কি হইতে পারবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখেন শূন্য সহ যে কোনো একটা ধনাত্মক সংখ্যা, যেমন 2 একটা ধনাত্মক সংখ্যা, এক একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এইটা আসলে কি হওয়া সম্ভব, এটাকে আমি একটা বহুপদী বলতে পারবো। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটি হচ্ছে কোন রাশি বহুপদী হওয়ার জন্য, সাপোজ আমি বলতে পারি এটা তো একটা রাশি বলতে পারি আর কি। ঠিক আছে, এই কোন রাশি বহুপদী হওয়ার জন্য তার যে প্রতিটা পদ রয়েছে, আমি তো জানি এই 3x² একটা পদ, 2x একটা পদ, এই প্রতিটা পদকে কি হইতে হবে, আলাদা আলাদা ভাবে বহুপদী হইতে হবে। যদি কোনো একটা পদ যদি কি না হয়, বহুপদী না হয়, তাহলে আমি বলবো পুরাটাই কি নয়, আসলে বহুপদী হবে না। যেমন ভাই এটা মানে কি বুঝাইলেন সেটা একটু পরে বলতেছি। প্রথমে সাপোজ হচ্ছে আমি যদি আপনাদের এখন বলি 1/x, ঠিক আছে, এটা বহুপদী কিনা, তখন কি হবে বলেন তো? তখন সকলে বলবে, আমরা তো জানি ভাই কি সূত্র, আমাদের একটা সূত্র ছিল, সেটা কি, সেটা হচ্ছে এরকম 1/a⁴n ইকুয়াল টু, আমরা জানি a ইনভার্স হচ্ছে n। ঠিক আছে, যেটা হচ্ছে আপনারা সূচকে যখন যাবেন তখন এই সূত্রটা পাবেন। ঠিক আছে, 1/a⁴n ইকুয়াল টু x ইকুয়াল টু কি হবে, a⁻n। ঠিক আছে, তাহলে দেখেন এখানে x এর পাওয়ার আপনি চাইলে কি দিতে পারেন, 1 আছে কিন্তু। ঠিক আছে, তার মানে এটাকে কি লিখতে পারেন, এটাকে কিন্তু লেখা যায় x ইনভার্স কি লেখা যায়, 1 লেখা যায়। ওকে, তাহলে দেখেন x এর যে পাওয়ার, এই x টি ছিল চলক, সেই চলকের পাওয়ার হচ্ছে কত, -1। মাইনাস মানে কি, দেখেন তো ঋণাত্মক বলছি না, ঋণাত্মক যদি হয় তাহলে কি সেটা বহুপদী হবে, হবে না। তার মানে যে এই 1/x যেটা, সেটা কিন্তু আসলে কি নয়, বহুপদী নয়। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা যদি একটু বলি, যেমন আপনাকে বললাম হচ্ছে √x, এইটা কি বহুপদী হবে? তখন আমরা সকলেই বলতে পারবো যে ভাই √x মানে কি, আমাকে সকলে বলবে √x মানে হচ্ছে x এর পাওয়ার মানে কি, আসলে হাফ, x এর পাওয়ার হাফ। দেখেন তো x এর পাওয়ারটা কি মানে কি দাঁড়ালো, ভগ্নাংশ। ভগ্নাংশ হইতে পারবে, পারবে না। তার মানে এই যে √x সেটাও কিন্তু কি নয়, আমাদের বহুপদী নয়। এখন আমি যদি ওই জিনিসটা বলি, সাপোজ হচ্ছে আমি একটা রাশি দিলাম, সেটা কি দিলাম, দিলাম হচ্ছে এরকম x² প্লাস 1/x প্লাস দিলাম হচ্ছে কত 2, বলতেছে এইটা কি বহুপদী? একটু আমরা খেয়াল করি, দেখেন তো আমরা বলছিলাম বহুপদী হওয়ার জন্য কি করতে হবে, এই পুরো হচ্ছে একটা রাশি, এই রাশিটা বহুপদী কিনা সেটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। আমি বলছিলাম বহুপদী হওয়ার জন্য আমার প্রতিটা পদকে কি হইতে হবে, বহুপদী হইতে হবে। ঠিক আছে, তাহলে এই পদের ক্ষেত্রে যদি একটু দেখি, এই পদের চলক অর্থাৎ এই পদের চলক হচ্ছে x, x এর পাওয়ার হচ্ছে কত 2, তার মানে বলতে পারি হ্যাঁ এটা একটা বহুপদী। সেম ভাবে আমি যদি এইখানে আসি, এইটার ক্ষেত্রে মূলত কি, এই 1/x মূলত কি ছিল আমাদের, x ইনভার্স 1। 1টা কি ছিল মূলত, 1/x মূলত কি ছিল, x ইনভার্স 1 ছিল। ভাই এই যে x ইনভার্স 1 সেটা কি, সেটা দেখেন তো চলকের ঘাত কত, -1 না? চলকের ঘাত যেহেতু -1 মানে কি ঋণাত্মক, ঋণাত্মক হলে কিন্তু সেটা বহুপদী নয়। তাহলে ও যদি বহুপদী না হয়, আমি বলছিলাম কি প্রত্যেকটা পদকে যদি আমি বহুপদী বলতে পারি তখনই রাশিটা কি হবে, বহুপদী হবে। কিন্তু দেখতে পাচ্ছি ও তো সত্য ভঙ্গ করে ফেলছে, তার মানে এই যে পুরো রাশিটা আছে, এই পুরো রাশিটাও কি হবে না, বহুপদী হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন দিই, সেটা হচ্ছে বললাম হচ্ছে 5টা কি বহুপদী কিনা সেটা একটু বলেন তো। হ্যাঁ 5টা একটা বহুপদী। কিভাবে বহুপদী, চলুন আমরা একটু দেখি। 5কে আপনি ভেঙে এভাবে লিখতে পারেন, দেখেন তো কিভাবে লেখা যায়, 5 × x⁴ লেখা যায়, কারণ আমরা জানি এই x দিলাম আর কি। ঠিক আছে, চলো একটা ধরে নিলাম না x, তাহলে দেখেন x⁴ মানে আমি জানি 1, 5 একে 5ই কিন্তু আছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এখন এটা হচ্ছে চলক, এই চলকের যে ঘাত, চলকের ঘাত হচ্ছে কত বলেন তো ভাই, 0। চলকের ঘাত হচ্ছে কত আমাদের এখন 0, তার মানে আমি বলতে পারি হ্যাঁ এই যে 5 এটা হচ্ছে একটা কি, বহুপদী। আর এই জিনিসটা এটাকে বলে হয় ধ্রুবক, একটা নির্দিষ্ট সংখ্যা। ঠিক আছে, মানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে ধ্রুবক। তাহলে এটা যেহেতু ধ্রুবক, তাহলে এইটার একটা স্পেশাল নাম দিতে পারি। এই স্পেশাল নামটা কি বলতে পারি, আমি এটার নাম বলতে পারি হচ্ছে ধ্রুবক বহুপদী বলতে পারি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আরেকটা এমসিকিউ বলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে দেখেন ধ্রুবক বহুপদীর ক্ষেত্রে মাত্রা কি,
ধ্রুবক বহুপদীর ঘাত কি? দেখেন তো ধ্রুবক বহুপদীর ক্ষেত্রে চলকের যে ঘাত, সেই চলকের ঘাত কিন্তু সবসময় কি হবে? 0 হবে। ধ্রুবক বহুপদীর ক্ষেত্রে দেখছেন এটা একটা যখন ধ্রুবক, সাপোজ হচ্ছে আমি যদি বলি 10, 10 ও কিন্তু একটা ধ্রুবক বহুপদী। তাহলে এই ধ্রুবক বহুপদীকে আমি কিভাবে লিখতে পারেন? লিখতে পারেন 10 y টু দি পাওয়ার 0। এই yটা হচ্ছে এখন চলক, চলকের মানটা সবসময় কিন্তু কি হবে? 0 হবে। কোথায়? ধ্রুবক বহুপদীর ক্ষেত্রে চলকের যে ঘাতটা সেটা সবসময় কি হবে? আমাদের 0 হবে। ঠিক আছে, আশা করি আমরা এখন সকলে কি করতে পারবো? বহুপদী চিনতে পারবো আর কি। ঠিক আছে, আশা করি আমাদের সকলে আর কোনো বহুপদী নিয়ে কোনো টেনশন নাই। এটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে? যেমন হচ্ছে এইরকম একটা রাশি দিয়ে দিতে পারে। এই সাপোজ হচ্ছে এরকম একটা রাশি দিচ্ছে, এটাই পরীক্ষা আছে x + 1/x, নিচের কোনটি বহুপদী নয়? এটা কোশ্চেন আসছে, অপশনে ছিল এটা x + 1/x, তার মানে এটাই নয়। ঠিক আছে, তাহলে আপনাদের ক্ষেত্রে এই সংজ্ঞাটা অবশ্যই মনে রাখতে হবে। এই সংজ্ঞা রিলেটেড এই সকল এমসিকিউ গুলোই আসতে পারে। নিচের কোনটি বহুপদী, নিচের কোনটি বহুপদী নয়, এরকম জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। আশা করি আমরা সকলে কি করতে পারবো? এখন আনসার ইজিলি দিতে পারবো আর কি। ওকে, আমরা তো দেখলাম আমাদের যে ধ্রুবক বহুপদী রয়েছে তার চলকের ঘাত কত? 0। এখন শূন্য বহুপদী নামও একটা বহুপদী রয়েছে। ঠিক আছে, সেই জিনিসটা কি? মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আছে, শূন্য বহুপদীর ঘাত কত বা চলকের মাত্রা কত? ঠিক আছে, তাহলে কিভাবে করব? মাঝে মধ্যে কোশ্চেন আছে শূন্য বহুপদীর চলকের মাত্রা কত, তাহলে আমরা কিভাবে করব? মাঝে মধ্যে কোশ্চেন আসে শূন্য বহুপদীর মাত্রা কত। দেখেন শূন্য বহুপদী জিনিসটা কি আসলে? শূন্য বহুপদীটা হচ্ছে এই যে শূন্য একটা লিখলাম, এটাই হচ্ছে একটা শূন্য বহুপদী। ঠিক আছে, এই শূন্য বহুপদীর মাত্রা কেন কেন যে অসংজ্ঞায়িত সেটা একটু আমরা বলার চেষ্টা করি। সাপোজ এই যে শূন্য আছে, আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন না? সাপোজ আমি চাইলে লিখতে পারি 0 * x⁴ লিখতে পারি। x⁴ মানে হচ্ছে 1, 1 এর সাথে 0 গুণ করলে কি হবে? 0 আসবে, এই 0টা আছে। সেম ভাবে আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি 0 * x⁻10 ও লিখতে পারি। x⁻10 মানে 10, x⁻10 * 0 মানে কি হবে? 0 হবে। সেম ভাবে আপনি চাইলে কি করতে পারেন? 0 * x⁻, কি দিতে পারেন? 1000 দিতে পারেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। অর্থাৎ দেখেন এই যে চলকের যে মানটা, এই মানটা কিন্তু ফিক্স না, বারবার কি হয়ে যাচ্ছে? আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এজন্য আমরা বলে থাকি এই যে শূন্য বহুপদী, এটাই হচ্ছে সেই শূন্য বহুপদী। সেই শূন্য বহুপদীর যে মাত্রাটা, এইটা যে মাত্রা, সেটা মূলত কি থাকবে? অসংজ্ঞায়িত থাকবে। ঠিক আছে, এখন তাহলে চলেন আমরা একটা বহুপদীর কিভাবে আমরা মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবক পদ নির্ণয় করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। এখন আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটি আমাদের বোর্ড পরীক্ষা বলেন এবং কলেজের স্কুল কলেজের পরীক্ষা বলেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইপ। সেটা মূলত আমাদের পরীক্ষায় এমসিকিউর জন্য বেশি এসে থাকে। সেটা কি? সেটা হচ্ছে বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবক পদ নির্ণয়। ঠিক আছে, তাহলে প্রথমে দেখেন আমি এখানে একটা বহুপদী লিখে রাখছি। আমরা জানি বহুপদী কি? বহুপদী হচ্ছে এক ধরনের বীজগণিতিক রাশি যার চলকের যে মাত্রাটা আছে বা ঘাত রয়েছে সেটা কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। আমি বলতে পারি এটা কিন্তু একটা বীজগণিতিক রাশি যার চলকের যে ঘাত রয়েছে বা পাওয়ার রয়েছে তা দেখেন সবগুলো কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখেন এখানে x হচ্ছে আমাদের চলক, x এর পাওয়ার হচ্ছে 3, এখানে x এর পাওয়ার 2 আর এখানে তো নাই। ঠিক আছে, অর্থাৎ এখানে x এর পাওয়ার কিন্তু আসলে কত? 0। তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে একটা কি? বহুপদী। আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে, দেখেন এটা এখানে চলককে x, তার মানে আমি বলতে পারি এই যে জিনিসটা, এই বহুপদীর নাম দিতে পারি একটা স্পেশাল নাম, সেটা হচ্ছে x চলকের বহুপদী। এটাকে কি বলতে পারি আমি? এটাকে বলতে পারি হচ্ছে আমি x চলকের বহুপদী। এখন আমরা এই x চলকের বহুপদীতে কি বের করব? মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ, এই চারটা জিনিস বের করব। প্রথমে আসি কি? মাত্রা জিনিসটা কি? এই যে বহুপদীটা আছে, এই বহুপদীতে দেখেন কতগুলো পদ রয়েছে না? যেমন আমরা বলছিলাম 5x³ এটা একটা পদ, 2x² একটা পদ, 3 একটা পদ। ঠিক আছে, এই পদগুলোর মধ্যে সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ কোনটা? বলেন তো, সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা কোনটা? আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন x এর পাওয়ার হচ্ছে 3, এইটার ক্ষেত্রে x এর পাওয়ার হচ্ছে 3, এখানে x এর পাওয়ার হচ্ছে 2, এখানে x এর পাওয়ার হচ্ছে কত? 0। তার মানে সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা কোনটা? অবশ্যই হচ্ছে আমরা বলবে 3। এই যে সর্বোচ্চ বা গরিষ্ঠ যে মাত্রাটা রয়েছে সেটাই কি হবে? বহুপদীর মাত্রা নির্দেশ করবে। অর্থাৎ এই যে x চলকের বহুপদী, তা এই বহুপদীর মাত্রা হচ্ছে কত আমাদের? 3। এখন আসি আমাদের মুখ্য পদ। মুখ্য পদ জিনিসটা কি? মুখ্য পদ কি? মুখ্য পদ হচ্ছে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদকে, ভাই গরিষ্ঠ মাত্রা মানে কি? গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ, সেটাকে আমরা কি বলবো? মুখ্য পদ বলবো। ঠিক আছে, গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ কি? গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় মাত্রাযুক্ত পদ। ঠিক আছে, গরিষ্ঠ না বলে কি বলতে পারি? একদম সহজ করে বলতে গেলে সবচেয়ে বড় মাত্রাযুক্ত পদ।
সবচেয়ে বড় মাত্রাযুক্ত পদ বা গরিষ্ঠ মাত্রাযুক্ত পদকে কি বলা হয়? মুখ্য পদ বলে। আমি তো পাইছি এইটাই হচ্ছে আমার সেই সবচেয়ে বড় মাত্রাযুক্ত পদ, তার মানে এইটাই হচ্ছে আমার সেই বড় মাত্রাযুক্ত একটা পদ, তার মানে এটাকে আমি কি বলতে পারি? মুখ্য পদ বলতে পারি। তাহলে আমাদের এখানে মুখ্য পদ কত? 5x3। আর মুখ্য পদের সাথে যে সহগটা থাকে, দেখেন তো এখানে কে সহগ আছে? এখানে সহগ কিন্তু হচ্ছে আমাদের 5। এই মুখ্য পদের সাথে যে সহগটা থাকে তারই নাম কি? তারই নাম হচ্ছে আমাদের মুখ্য সহগ। এখন আসছে আমাদের ধ্রুবক পদ কাকে বলে? ধ্রুবক পদ হচ্ছে চলক বর্জিত পদকে কি বলা হয়? ধ্রুবক পদ বলা হয়। কি বললাম? চলক বর্জিত পদ। আমি এখানে বলে দিছি না এখানে চলককে x, তাহলে x চলক ছাড়া কোন পদ রয়েছে দেখেন তো। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা সকলে বলবেন আনসার হচ্ছে কত? 3। 3টা কিন্তু কি চলক বর্জিত একটা পদ। তাহলে এইটাই হচ্ছে আমার সেই কি? এইটাই হচ্ছে আমার সেই ধ্রুবক হবে বা ধ্রুবপদ হবে, ঠিক আছে? যেটাকে আমি কি বলবো? আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে চলক বর্জিত পদ, তাকে আমরা কি বলবো? ধ্রুবপদ বলবো। আর এই ধ্রুবপদে যে চলকের যে মাত্রা, কার মাত্রা দেখেন তো? চলকের যে মাত্রা, সেই চলকের মাত্রা কি হবে? 0 হবে। ভাই কিভাবে 0 হয়? দেখেন আপনি যদি এই যে 3 যেটা আছে সেটাকে ভেঙে কিন্তু এভাবে লিখতে পারেন, 3 * x টু দি পাওয়ার কত? 0। ঠিক আছে, তাহলে এই যে চলক, সেই চলকের মাত্রাটা কিন্তু কত বলেন তো? মাত্রা বা ঘাত যাই বলি না কেন সেটা কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা কোশ্চেনই কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে কি? প্রথমে হচ্ছে আমাদের মাত্রা, আপনি একটু বই থেকে একটু লিখে নেবেন, মাত্রা কাকে বলে, মুখ্য পদ কাকে বলে, মুখ্য সহগ কাকে বলে, ধ্রুবক পদ কাকে বলে, সেগুলো একটু লিখে ফেলবেন। তাই আমি একটু আবার বলি মাত্রা কি। মাত্রা হচ্ছে আমার যে বহুপদীটা রয়েছে, সেই বহুপদীতে প্রত্যেকটা পদের মধ্যে আমি দেখব কোন পদের আসলে পাওয়ারটা বেশি, চলকের যে পাওয়ারটা বেশি, যেটারই পাওয়ার বেশি হবে সেটাই হবে কি তার বহুপদীর মাত্রা। তারপর সেই গরিষ্ঠ মাত্রা বা সবচেয়ে বড় মাত্রাযুক্ত যে পদ রয়েছে বা গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদ রয়েছে সেটাকে আমরা কি বলবো? মুখ্য পদ বলবো। আর মুখ্য পদের সাথে যে সহগ সেটাকে আমরা কি বলবো? মুখ্য সহগ বলবো। আর ধ্রুবপদ কি? চলক বর্জিত পদ। কি বলবো? চলক বর্জিত পদকে আমরা কি বলবো? ধ্রুবপদ বলবো। যেখানে আমাদের চলকের মাত্রা বা ঘাত কি হবে? অবশ্যই সবসময় কি হবে? 0 হবে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা এক চলকের বহুপদী নিয়ে কথা বলি। বলে দিচ্ছি এক চলক, তার মানে চলক কি হবে? একটা চলক হবে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম সেটা ছিল x চলকের বহুপদী। তাহলে ওইটাই আমি যদি একটু করে আবার লিখি, সাপোজ একটা লিখলাম x³ + x² প্লাস দিলাম হচ্ছে কত? 2x। ঠিক আছে, এইটাই হচ্ছে একটা সেই আমাদের কি দেওয়া আছে? বহুপদী আছে। সাপোজ এখানে দিলাম আরেকটা 5ও দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে দেখেন চলক কি? চলক শুধুমাত্র হচ্ছে x, তার মানে বলতে পারি এটা হচ্ছে একটা এক চলকের বহুপদী। ঠিক আছে, এক চলকের বহুপদীকে আমরা চাইলে হচ্ছে কিভাবে প্রকাশ করতে পারি? এরকম লিখতে পারি, c * x টু দি পাওয়ার হচ্ছে কি আকারে? p আকারে লিখতে পারি। ঠিক আছে, যেখানে আমাদের p টা হচ্ছে আমাদের বহুপদীর মাত্রা, x টা হচ্ছে আমাদের চলক, এবং যে c সেটা হচ্ছে মূলত সহগ হিসেবে প্রকাশ করে। এখন এই যে এক চলকের বহুপদী আছে সেটাকে লেখার নিয়মটা কি? চাইলে হচ্ছে আপনি এটা যেহেতু x এর চলক, আর আমি বলতে পারি হচ্ছে p of x, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে আপনি চাইলে এভাবে দিতে পারেন, যেমন x³ + x² প্লাস হচ্ছে কত? 2x প্লাস হচ্ছে কত? 5। এইভাবে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি? লিখতে পারি। মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে p of -1 কত? ঠিক আছে, অর্থাৎ এখন কি বলছে? px যদি এটা হয় তাহলে বলতে পারি p of -1 কত। তাহলে জাস্ট কি করতে হবে? x এর জায়গায় -1 ইনপুট করে দিতে হবে। তাহলে আমরা যদি করি, -1 যদি এখানে দিয়ে দিই আর কি, তাহলে আমরা কি লিখতে পারি? -1 টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে কত? -1 এর উপরে স্কয়ার প্লাস 2 ইনটু কত? -1 প্লাস হচ্ছে কত আমাদের 5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, -1 এটা হবে +1, এটা হবে -2, এটা হবে কত? +5। যদি ক্যালকুলেশন করি দেখা যাবে আনসার আসে কত? 3। তাহলে p of -1 আনসার হচ্ছে কত? 3। এইটাও কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউ তে আসছে। তাহলে এক চলকের যেহেতু বহুপদী বলতে, সেটাকে কিভাবে লিখতে পারি? p of x, p of না দিয়ে অনেকে বলবে ভাই আমি q of x দিব, কোনো সমস্যা নেই, তুমি যেটা ইচ্ছে সেটা দাও। আর এখানে মূলত যে চলকটা থাকে সেটা আমরা মূলত কি করব? ভিতরে দিব। এখানে যদি আমি এরকম দিতাম y² + 2y, ঠিক আছে, তাহলে আমরা কি দিব? p of কি দিব? তখন y দিব। চলকের এখন কি আছে? y আছে। ঠিক আছে, জাস্ট এই চলকটা চেঞ্জ করলেই হবে। তাহলে এক চলকের বহুপদীটা লেখার নিয়মটা কি? মূলত এইভাবে আমরা মূলত কি করে থাকি? লিখে থাকি। আর সংক্ষেপে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা এভাবে কি করতে পারি? জিনিসটাকে প্রকাশ করতে পারি। যেখানে হচ্ছে দেখো এই একটাই কিন্তু কি আছে? চলক আছে আর কি। ঠিক আছে, তাহলে এই সকল জিনিস চলে গেল। এখন হচ্ছে আমরা আলোচনা করব দুই চলকের বহুপদী জিনিসটা কিরকম সেটা নিয়ে। তাহলে চলেন এখন আমাদের যে দুই চলকের বহুপদী আছে সেটা একটু দেখি। দুই চলক মানে কি? চলক কয়টা হবে? দুইটা হবে। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি হচ্ছে এরকম দিলাম হচ্ছে 5x² প্লাস আমি দিলাম হচ্ছে 3y² মাইনাস আমি দিলাম হচ্ছে 3x²y²। ঠিক আছে, এইটা আমি দিলাম। তাহলে এইখানে দেখেন আমাদের কিন্তু চলক হচ্ছে দুইটা। কি কি? দেখেন x একটা চলক, y কিন্তু একটা চলক। তাহলে এখানে চলক কয়টা?
দুইটা। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কি বলতে পারি, দুই চলকের বহুপদী বলতে পারি। আর এই দুই চলকের বহুপদীকে আমি কিভাবে লিখতে পারি, লিখতে পারি এই পি অফ, যেহেতু দুইটা চলক, কি কি চলক, একটা এক্স আর একটা হচ্ছে কত ওয়াই, এই এক্স কমা ওয়াই সমান সমান আমি কি দিতে পারি, লিখতে পারি 5x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস হচ্ছে কত 3x স্কয়ার y স্কয়ার। আমি এভাবে কি করতে পারি, এটাকে প্রকাশ করতে পারি। আর ওই সিম্পল আকারে একটা যদি ছোট্ট আকারে প্রকাশ করতে যাই তাহলে কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি c ইনটু এই xp এবং ধরলাম হচ্ছে কি y কিউ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সেই বহুপদীটাকে আমরা এভাবে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। যার যার কি বলতে পারি, যার আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বহুপদীর মাত্রাটা তখন কি হবে, বহুপদীর মাত্রাটা হবে আমাদের এরকম p প্লাস কিউ, পি এবং কিউ এর যে সমষ্টিটা আছে তাদের কি করব, যাদের যে পাওয়ার আছে তাদেরকে যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার সেই মাত্রা হবে। আর এইখানে x এবং y এই দুইটা তো হচ্ছে কি আমাদের সেই চলক, আর c টা হচ্ছে কি আমার সেই সহগ। তাহলে আমি যদি বলি এইটার ক্ষেত্রে মাত্রা কত, ঠিক আছে, অর্থাৎ এই বহুপদীর ক্ষেত্রে মাত্রা কত, দেখেন এই বহুপদীর ক্ষেত্রে এখানে দেখেন x এর পাওয়ার কিন্তু 2, y এর পাওয়ার হচ্ছে কত 2, এবং এই পদের ক্ষেত্রে যদি আসেন দেখেন পাওয়ার কিন্তু কি হবে 2 আর 2, এটা কিন্তু যোগ হবে, তাহলে 2 আর 2 যোগ করলে যোগফল কত হবে 4 হবে। তার মানে আমি বলতে পারি আমার যে এই বহুপদীটা আছে সেটার সর্বোচ্চ মাত্রা অর্থাৎ কত 4। অর্থাৎ আমি বলতে পারি আমার এই যে বহুপদীটা আছে তার মাত্রাটা কি হবে, বহুপদীর মাত্রাটা হবে হচ্ছে 4। ঠিক আছে, আমরা খুব সহজে এটা কিন্তু বলতে পারলাম, কারণ কি, কারণ আমরা বুঝলাম মাত্রাটা কোনটা, মাত্রাটা মূলত হচ্ছে সবচেয়ে বেশি যেখানে হচ্ছে কি পাবো, আমি ঘাত পাবো। এমন ভাবে আমরা যদি কি করি, তিন চলকের বহুপদীর কথা চিন্তা করি, সাপোজ হচ্ছে আমি একটা লিখলাম এইরকম x কিউব প্লাস দিলাম হচ্ছে y কিউব প্লাস দিলাম হচ্ছে কত z কিউব প্লাস দিলাম হচ্ছে 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার একটা দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা তিন চলক, দেখেন এখানে x একটা চলক, y একটা চলক, z একটা চলক, তিনটা চলক রয়েছে, তার মানে এটা বলতে পারি তিন চলকের বহুপদী। আর এই তিন চলকের বহুপদী থেকে আমরা যদি ওইভাবে লিখি তাহলে p অফ কি লিখতে পারি, x, y, হচ্ছে কত লিখতে পারি z। ঠিক আছে, এখানে x, y, z এই তিনটা হচ্ছে কি হবে, চলক হবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে সেই তিন চলকের বহুপদী। তাহলে যদি বলে এটার মাত্রা কত, তাহলে আমরা আগে চেক করব। দেখেন এইখানে মাত্রা হচ্ছে সর্বোচ্চ 3, এখানে মাত্রা হচ্ছে 3, এখানে মাত্রা 3, আর এইখানের ক্ষেত্রে মাত্রাটা কি, এখানের ক্ষেত্রে মাত্রা হচ্ছে যাদের আলাদা আলাদা মাত্রা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 2 যোগ 2 যোগ 2 সমান সমান কত হয় 6। আমি দেখতে পাই তাহলে এই যে চারটা পদ রয়েছে, এই চারটা পদে সর্বোচ্চ মাত্রা কোথায় আছে, সর্বোচ্চ মাত্রা দেখতে পাই এইখানে আছে 6 এ। কারণ আমি বলতে পারি এই যে বহুপদীটা রয়েছে এই বহুপদীর মাত্রাটা কত, এই বহুপদীর মাত্রাটা হচ্ছে আমাদের 6। ঠিক আছে, আর এটাকে আমি যদি এই রকম আকারে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, এইটা হবে আমাদের তখন হচ্ছে এরকম, এখানে থাকবে c, এটাকে আমি দিলাম হচ্ছে xp, এখানে দিলাম হচ্ছে yq, আর আমি দিলাম হচ্ছে z, এটা হচ্ছে কত দিলাম 8 দিলাম। ঠিক আছে, তাহলে এই যে বহুপদীটা আছে এই বহুপদীটার মাত্রা কি, এই বহুপদীটার মাত্রা হবে মূলত কি p প্লাস q প্লাস হচ্ছে কত আমাদের r। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে x এর পাওয়ার, y এর পাওয়ার এবং যে z এর পাওয়ার আছে তাদের পাওয়ার তিনটের যোগফল হবে কি আমাদের মাত্রাটা। ঠিক আছে, আর এই সিটা কি, সিটা হচ্ছে মূলত সহগ। দেখেন এইখানে আপনারা যদি একটু খেয়াল করেন এই পদে কিভাবে আসে এগুলা, দেখেন এটা কিন্তু মূলত এরকম x কিউব, y এর মান 0 এবং z এর মান হচ্ছে কত 0। তাহলে আমি যদি বলি এই যে পদ, এই পদের মাত্রাটা কি, এই পদের মাত্রাটা হচ্ছে দেখেন যদি তিনটা যোগ করেন আর কি, তাহলে তিনটা যোগ করলে কি হবে 3 যোগ 0 যোগ 0, তার মানে কি আসলে আলটিমেটলি 3। ঠিক আছে, এটা আমি বলছি এইটাই হচ্ছে সেই 3, এটারও সেই 3, এটারও সেই 3। আর এইটার ক্ষেত্রে দেখেন মাত্রা হচ্ছে কত 2 2 2 2 যোগ করলে যোগফল আসবে কত 6। আর আমরা বলছিলাম যেটার মাত্রা সর্বোচ্চ সেটাই কি করে, বহুপদীর মাত্রা নির্দেশ করে। মাত্রা সর্বোচ্চ কোথায় আছে, এইখানে আছে, তার মানে বহুপদীর মাত্রাটা আসলে কোনটা হবে 6 হবে আমার সেই বহুপদীর মাত্রাটা। আশা করি আমরা এক চলকের বহুপদী, দুই চলকের বহুপদী এবং তিন চলকের যে বহুপদী রয়েছে সেই জিনিসগুলো প্রত্যেকটা একদম ইন ডিটেইলসে বুঝতে পারছি। এখন আমরা আদর্শ বহুপদী কাকে বলে সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। আদর্শ বহুপদীতে আমাদের যে চলকের ঘাত সেটা কি থাকবে, অধক্রমে সাজানো থাকবে। এখন কোশ্চেন আসতে পারে ভাই অধক্রম মানে কি, আমরা একটু করে মনে রাখবো অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। অধক্রম মানে কি, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, অর্থাৎ আমাদের চলকের ঘাতগুলো আছে, পাওয়ারগুলা সেগুলো আস্তে আস্তে বড় থেকে কি হতে থাকবে, ছোট হতে থাকবে এবং ধ্রুবক পথে এসে কি হবে, শেষ হবে। এটাকেই কি বলা হয়, এটাকে বলা হয় অধক্রমে সাজানো। ঠিক আছে, তাহলে আদর্শ বহুপদীতে আমাদের চলকের যে ঘাতগুলো সেগুলো আস্তে আস্তে বড় থেকে কি হতে থাকবে, ছোট হইতে থাকবে। যেমন আমরা এখানে একটা কোশ্চেন লিখে রাখছি, এই কোশ্চেনটা মূলত আসলে পরীক্ষা দেখা যায় এমসিকিউ তে না আসে, সিকিউ যে ক নাম্বার কোশ্চেন সেখানে আসতে পারে। তাহলে আমরা দেখো কোশ্চেনটা একটু সমাধান করার চেষ্টা করি। যেমন p অফ x সমান আমাদের একটা বহুপদী দেওয়া আছে, বলা হয়েছে এই px কে আদর্শ রূপে লিখো এবং এই যে বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এমসিকিউ তে আসতে পারে। যেমন মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুব পদ ইত্যাদি কি করো, বের করো। ঠিক আছে, তাহলে আমরা একটু করে যদি করে ফেলি,
এই px এর আদর্শ রূপ আমি ডিরেক্ট লিখতেছি, px এর আদর্শ রূপ সমান সমান হচ্ছে, তোমরা একটু সুন্দর করে কথাগুলো লিখবা। তাহলে আমাদের প্রথমে কি বলছিলাম দেখো তো, চলকের ঘাত, চলককে দেখো এখানে বলে দিছি x টা হচ্ছে চলক, এটা কিন্তু একটা x চলকের কি বহুপদী। তাহলে x যদি চলক হয় তাহলে আমাদের বলো চলকের ঘাত কি করতে হবে, বড় থেকে ছোট। তাহলে এখন খুঁজতে হবে কোনটা হচ্ছে বড় পাওয়ার। দেখো তো এখানে x এর পাওয়ার সর্বোচ্চ কোথায়, তুমি দেখতে পারবে এইখানে আছে বড়, x এর পাওয়ার হচ্ছে কত 6, ঠিক আছে, কিন্তু তার সামনে একটা কি আছে মাইনাস আছে, তার মানে আমি এটা লিখতে পারি মাইনাস x টু দি পাওয়ার হচ্ছে কত 6। তারপরে কি, তারপর দেখো হচ্ছে আমাদের x এর পাওয়ার সর্বোচ্চ হচ্ছে কত 5, তাহলে লিখতে পারি মাইনাস 3x টু দি পাওয়ার হচ্ছে কত 5। তারপরে যদি একটু খুঁজে তাহলে দেখতে পারবা x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখন কত 3, তাহলে আমি লিখতে পারি মাইনাস x কিউব। তারপরে যদি একটু খুঁজো তাহলে তুমি দেখতে পারবা x এর পাওয়ার হচ্ছে কত 1 প্লাস, তাহলে কি লিখতে পারি 2x, এবং সর্বশেষে কোনো x বর্জিত পদ সেটা হচ্ছে কি আমাদের আছে 4, তাহলে সেই প্লাস 4। তাহলে এটাই হচ্ছে এই যে px, সেই px এর আদর্শ রূপ হচ্ছে এটা। দেখো এখানে চলকের যে ঘাতগুলা সেগুলো দেখো আস্তে আস্তে কিন্তু বড় থেকে ছোট হচ্ছে, প্রথমে 6 5 3 1 0, একদম সর্বশেষে কি হয়ে গেছে 0 হয়ে গেছে, ধ্রুবক পদ চলে আসছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কোশ্চেনটা। এখন মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্নে 2 নাম্বার কোশ্চেন এত সহজ দিতে পারে না, তারা চাইলে কি করতে পারে এই জিনিসগুলো মানও তোমাকে বের করতে বলতে পারে। এখন আমরা দেখবো হচ্ছে মাত্রা, মাত্রা কিভাবে বের করতে হয়। আমরা সকলে জানি যে সর্বোচ্চ যে মাত্রাটা রয়েছে, সর্বোচ্চ যে পাওয়ারটা রয়েছে সেটাই হচ্ছে কি তার মাত্রা নির্দেশ করে। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 6, তার মানে তোমরা লিখে ফেলবা এরকম করে একটু বলবা, এখানে এখানে মাত্রা ইকুয়াল টু হচ্ছে কত 6। তারপর আমাদের কি বের করতে বসে, মুখ্য পদ বের করতে বসে। তাহলে আমরা একটু মুখ্য পদ যদি লিখি, মুখ্য পদ আমরা কি বলছিলাম সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে কি বলা হয় মুখ্য পদ বলে। তাহলে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ কোনটা, এটা না, তার মানে কি মাইনাস x টু দি পাওয়ার হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের आंसर। এখন তারপরে কি বলছে, বলছে মুখ্য সহগ কত। তাহলে আমরা জানি মুখ্য সহগ জিনিসটা কি, মুখ্য সহগ হচ্ছে যেই সর্বোচ্চ পদ আছে পদের সাথে যে ধ্রুবক অর্থাৎ সহগটা থাকে সেটা হচ্ছে কি আমাদের মুখ্য সহগ। এখানে কি আছে মূলত এই জিনিসটা মূলত কিন্তু এরকম, অর্থাৎ -1 ইনটু x টু দি পাওয়ার কিন্তু কত 6, তার মানে বলতে পারি আমরা মুখ্য সহগ কত, মুখ্য সহগ হচ্ছে আমাদের -1, অবশ্যই মাইনাসটা ইন্ডিকেট করতে হবে। তারপর হচ্ছে আমাদের কি বলছে ধ্রুবপদ, ঠিক আছে। তাহলে ধ্রুবপদের কথা যদি একটু চিন্তা করো ভাই, ধ্রুবপদ মানে কি, আমি বলছিলাম চলক বর্জিত পদকে কি বলে ধ্রুবপদ বলে। দেখো এখানে চলক বর্জিত পদ কত আছে, শুধুমাত্র 4ই হচ্ছে আমাদের সেই চলক বর্জিত পদ, তার মানে আমাদের এটার आंसर হবে কত 4, ঠিক আছে। তাহলে মাঝে মধ্যে পরীক্ষায় সিকিউতে না দিয়ে ডিরেক্ট হচ্ছে এই কোশ্চেনটি তোমাকে এমসিকিউতে দিতে পারে, বলবে এখান থেকে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ ইত্যাদি বের করো। আবার মাঝে মধ্যে এরকমও কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বলতে পারে যেমন এখানে আসছে কি মাত্রা পাইছো 6, এখন বলতে মাত্রা এবং মুখ্য পদের মধ্যে পার্থক্য বের করো। পার্থক্য মানে কি বিয়োগফল, বলতে পারে হচ্ছে মাত্রা এবং ধ্রুবপদের মধ্যে পার্থক্য বের করো। তুমি যদি এই চারটা বের করতে পারো তাহলে তো কাজ শেষ। তারপর এখন যোগ করতে বলো, বিয়োগ করতে বলো, তুমি জাস্ট সেটা করবা, তার আনসারটা চলে আসবে। আশা করি আমরা আদর্শ যে বহুপদীটা আছে সেই জিনিসটা বুঝতে পারছি। এখন চলো আমাদের বইয়ে কাজের কিছু সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি আমরা একটু করে সমাধান করার চেষ্টা করি। এখন আমরা আমাদের 40 পৃষ্ঠার কাজের গ নাম্বার কোশ্চেন একটু সমাধান করার চেষ্টা করব। এই টাইপের কোশ্চেন দেখা গেছে বহুপদী এমসিকিউতে এসেছিল, তাহলে চলেন আমরা একটু করার চেষ্টা করি। আমাদের দেখেন এইখানে হচ্ছে একটা বহুপদী দেওয়া আছে। প্রথম যে কোশ্চেন সেটি হচ্ছে আমাদের এই বহুপদীটাকে x চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করতে হবে, এবং আরেকটা কাজ কি বলছে, এই যে বহুপদীটা আছে অর্থাৎ x চলকের বহুপদী রূপে কি করতে হবে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং কি করতে হবে ধ্রুবক নির্ণয় করতে হবে। ভাই আসলে মানেটা কি বুঝাইলো একটু করে বলি। দেখেন এটা যদি আমরা বহুপদী একটা চিন্তা করি সাপোজ, তাহলে আপনারা বলবেন এখানে x এর মানও কিন্তু যেটা ইচ্ছে সেটা হইতে পারে, আবার y এর মানও কিন্তু যেটা ইচ্ছে সেটা হতে পারে, অর্থাৎ x এবং y এর মানটা কিন্তু কি হচ্ছে পরিবর্তনশীল হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি x ও একটা চলক, y ও একটা চলক, এটা হইতে পারে সিম্পল কথায়। কিন্তু আমরা তারা নির্দিষ্ট করে দিছে, বলে দিছে না এইখানে শুধুমাত্র কি হবে এখন x টাই চলক হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে অঙ্কটা আছে এখানে এখন যে y টা চলক আছে, বলে এখন তুমি y কে চলক ধরতে পারবা না, তুমি শুধুমাত্র কাকে চলক ধরবা x কে চলক ধরবা। তার মানে এখন চলক কয়টা, একটা চলক। তাহলে আমরা যদি 1 নাম্বার কোশ্চেনটা সমাধান করি তাহলে আমি লিখতে পারি না ডিরেক্ট এরকম p অফ x, ঠিক আছে, অর্থাৎ x চলকের বহুপদী, x চলকের বহুপদী আকারে সাজাইতে বসে। তাহলে আমরা জানি আদর্শ রূপ মানে কি চলকের ঘাত বড় থেকে আস্তে আস্তে কি হবে ছোট হবে। তাহলে দেখেন x এর পাওয়ার সবচেয়ে বড় কোথায় আছে এইখানে, তাহলে 3x² আগে কি করলাম বসাই দিলাম। তারপরে দেখেন কোথায় বড় আছে এই x এ আছে, তাহলে প্লাস x সেটা দিলাম। দেন হচ্ছে x ছাড়া কোন কোথায় আছে, একটা হচ্ছে -y² আছে আর একটা হচ্ছে কি আছে -3 আছে। তাহলে এটাই হচ্ছে আমার সেই x চলকের বহুপদীর একটা আদর্শ রূপ। এখন বলছে এই x চলকের বহুপদীর আদর্শ রূপ থেকে সেখানে কি কি করতে হবে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবক, এই চারটা জিনিস বের করতে হবে। তাহলে প্রথম হচ্ছে মাত্রা, আমরা জানি সর্বোচ্চ যে মাত্রাটা থাকে যেহেতু চলক x
তাহলে এক্স এর সর্বোচ্চ মাত্রা কোথায় আছে, একটু যদি খেয়াল করেন সর্বোচ্চ মাত্রা কিন্তু এক্স এর হচ্ছে 2, তাহলে এটাই হবে কি আমার সেই মাত্রা। তারপর আসি আমাদের মুখ্য পদ। আমরা জানি সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ বলে, তাহলে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ কোনটা, এটা 3x², তার মানে 3x² হচ্ছে কি আমাদের মুখ্য পদ। মুখ্য সহগ, মুখ্য সহগ কি, এই মুখ্য পদের সাথে যে সহগটা আছে কোনটা সহগ, 3, তার মানে 3 হচ্ছে আমাদের সেই মুখ্য সহগ। এবং সর্বশেষ হচ্ছে ধ্রুবক। আমরা জানি ধ্রুবক মানে কি, চলক বর্জিত পদ। এইখানে শুধুমাত্র চলক বর্জিত পদ কিন্তু 3 না, দেখেন y² এর সাথে কিন্তু কোনো চলক নাই, চলক কি এখন আমাদের x, এই y² এর সাথে কি x আছে, নাই, তার মানে আমাদের এখানে ধ্রুবপদটা কি হবে, আমি যদি একটু করে জাস্ট ধ্রুবপদটা যদি একটু লিখি, তাহলে ধ্রুবপদ ইকুয়াল টু হচ্ছে -y² মাইনাস কি হবে 3 হবে, কারণ এই y² এর সাথেও কিন্তু কি নাই ভাই, এই y² এর সাথে কিন্তু x নাই, আবার এই 3 এর সাথেও কিন্তু কি নাই, x নাই, কারণ কি আমার x টা এখন চলক, তাহলে চলক বর্জিত পদকে কি বলা হবে, ধ্রুবক পদ বলা হবে, তার মানে ধ্রুবপদ কিন্তু এইটা। ওকে, পরীক্ষায় এরকমই মাঝে মধ্যে কোশ্চেন আসে, বলে হচ্ছে y চলকের এইরকম একটা বহুপদী বলবে হচ্ছে কি করো, বিভিন্ন ধরনের তোমাকে মান দিয়ে দিবে, তখন হচ্ছে যারা পারে না তারা তো বলবে যে হ্যাঁ এই বহুপদীর মাত্রা ধ্রুবক তো শুধু 3, আসলে কি 3 না, আমরা বলছি ধ্রুবক মানে কি, ধ্রুবপদ মানে হচ্ছে চলক বর্জিত যে পদটা আছে, আর আমাদের এখানে বলেছে চলকটা কি x, তাহলে চলক যদি x হয় তাহলে x ছাড়া পদকে দেখো তো, একটা y করে কিন্তু x ছাড়া পদ, এখানে কি x আছে, নাই, x এর পাওয়ার কত 0, আবার এই 3 টাও কি x বর্জিত পদ, এখানে x আছে, নাই, x এর পাওয়ার কত 0, অর্থাৎ আমি বলতে পারি ধ্রুবপদ মানে x বর্জিত পদ, যেহেতু এখানে x চলক, অথবা আমি বলতে পারি x এর পাওয়ার যেটা সেটা কি হবে, 0 হবে। তাহলে প্রথম কোশ্চেনের আনসার হয়ে গেল। এখন আসি আমাদের 2 নাম্বার কোশ্চেন, যেখানে কি করতে বলছে, y চলকের বহুপদী আকারে প্রকাশ করতে হবে। এখন আমাদের এখানে তো ছিল চলক x, বলেন না, এখন তুমি কি করো, চলকটাকে y বানাই দাও। তাহলে চলক যদি y বানাই, তাহলে y চলকের বহুপদী p অফ y সমান সমান, প্রথমে আগে কি করতে হবে, আগে y এর সর্বোচ্চ পাওয়ার লিখতে হবে, দেখো তো y এর সর্বোচ্চ পাওয়ার কোথায়, এই একটা রাশি আছে, তাহলে এখানে হবে -y², আর বাকি কি কোথাও y আছে না, আস্তে আস্তে তাহলে জিনিসগুলো লিখে ফেলো, তাহলে লিখে ফেললাম +3x² প্লাস x মাইনাস কি লিখলাম 3 লিখলাম। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে y চলকের আকারে তো প্রকাশ হয়ে গেছে, এখন এই y চলক থেকে আমাদের কি করতে হবে, মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং কি করতে হবে, ধ্রুবক বের করতে হবে। তাহলে মাত্রা কি, মাত্রা হচ্ছে y এর সর্বোচ্চ পাওয়ার কোথায়, দেখো এটাই কিন্তু y এর সর্বোচ্চ পাওয়ার, যেটা হচ্ছে কত আমাদের 2, তার মানে আমি বলতে পারি এটাই হচ্ছে কি আমার y চলকের বহুপদীর ক্ষেত্রে মাত্রা। তারপর আসি মুখ্য পদ কোনটা, এইটাই সর্বোচ্চ মাত্রাযুক্ত পদই মুখ্য পদ, তাহলে -y² করে কি হবে, মুখ্য পদ হবে। এখন বলো এটার হচ্ছে মুখ্য সহগ কত, তাহলে আমরা সকলেই বলতে পারি এই -y² কে আমি এভাবে লিখতে পারি -1 ইনটু কত, y², তার মানে এই যে -1 এটা হচ্ছে কি আমার সেই মুখ্য সহগ। এবং আমাদের ধ্রুবক পদ কি, ধ্রুবক পদ মানে আমরা জানি চলক বর্জিত পদ, এখানে চলক কি y, তাহলে y ছাড়া পদকে কি আছে দেখো তো, 3x², এখানে কি y আছে, নাই, x, এখানে কি y আছে, নাই, এখানে y 3, এখানে কি y আছে, নাই, মানে হচ্ছে y এর পাওয়ার আছে কিন্তু পাওয়ারটা কত 0, তার মানে আমি বলতে পারি আমার এইখানে ধ্রুবপদ কত, এইখানে ধ্রুবপদ হচ্ছে আমাদের 3x² প্লাস x মাইনাস হচ্ছে কত 3, এইটাই হচ্ছে আমাদের সেই আনসার। তাহলে পরীক্ষায় যদি x এবং y চলক যদি একদম কি করে নির্দিষ্ট করে বলে দেয়, আশা করি ধ্রুবপদ নির্ণয়ে কারো কোনো সমস্যা হবে না। পরীক্ষায় কিন্তু সমস্যা বেশিরভাগ হবে কোথায়, এই ধ্রুবপদ আর মাত্রাতেও কিন্তু সমস্যা হবে, কারণ দেখো এইখানে ক্ষেত্রে মাত্রা 2, এখানে ক্ষেত্রে যদি বা এখানে পাওয়ারটা তো সেম আছে x এর, এখানে যদি 3 দিত এখানে 2 দিত, তখন কিন্তু একটু করে চেঞ্জ হয়ে যেত আর কি, ঠিক আছে, এই কনফিউশনগুলো আমাদের করা যাবে না। আমি তোমাদের আরেকটা ম্যাথ করে দিই, এখন চলেন আমরা আরেকটা কোশ্চেন সমাধান করি। আমাদের এই একটা বহুপদী দেওয়া আছে, প্রথম কাজ কি, এই যে বহুপদীটা সেটাকে x চলকের আদর্শ আকারে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে করব, তাহলে দেখেন আমরা যদি 1 নাম্বার করি, x চলকের বসে, তাহলে আমি লিখতে পারি p অফ x ইকুয়াল টু, তাহলে x চলকের আমরা আদর্শ বসে, আদর্শ মানে কি, চলকের ঘাতটা বড় থেকে আস্তে আস্তে কি হবে, ছোট হবে। তাহলে প্রথমে দেখেন x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 6, তাহলে এটাকে আমি লিখতে পারি -x⁶। তারপর দেখেন x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তাহলে +x⁴ লিখতে পারি। তারপর দেখেন x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে +x² দিতে পারি, প্লাস হচ্ছে কি আছে বাকি যে জিনিসটা 3, সেই 3টা দিয়ে দিলাম। এই হয়ে গেল x চলকের আদর্শ রূপ। এখন আমাদের এইটার কি করতে হবে, মাত্রা বের করতে হবে। মাত্রা মানে কি, সর্বোচ্চ যে পাওয়ার, দেখেন x এর সর্বোচ্চ পাওয়ার কত 6, তাহলে এটাই হচ্ছে তার মাত্রা। মুখ্য পদ, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে কি বলা হয়, মুখ্য পদ বলে, তাহলে এটাই হবে আমার সেই মুখ্য পদ। তারপর দেখেন মুখ্য সহগ, মুখ্য সহগ কি, ওই যে এইখানে যেটা থাকে তার সহগ হিসেবে, মুখ্য পদের সহগ হিসেবে আমরা বলতে পারি এখানে আছে কি -1, এটা হচ্ছে সেই মুখ্য সহগ। আর ধ্রুবক কি, ধ্রুবক মানে হচ্ছে x বর্জিত পদ, কারণ কি চলক হচ্ছে x, বা আমরা বলতে পারি চলক বর্জিত পদ, তাহলে এখানে চলক বর্জিত পদ কত 3, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা 1 নাম্বারটা খুব সহজেই করতে পারি, বাট আমাদের এই অঙ্কটাতে সমস্যাটা হচ্ছে 2 নাম্বার।
দেখেন আমাদের বলছে এখন ওয়াই চলকের বহুপদী আকারে কি করতে হবে, আদর্শ বহুপদী আকারে প্রকাশ। কিন্তু এখানে দেখেন তো কোনো ওয়াই চলক আছে ভাই, এটা তো মহা একটা ঝামেলা। এখানে ওয়াই চলকের বহুপদী আকারে সাজাতে বসে কিন্তু কোনো কি নাই, ওয়াই চলক নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তখন হচ্ছে জাস্ট একটা জিনিস আমাদের করতে হবে, যেহেতু ওয়াইটাকে চলক রাখতেই হবে, তখন আমরা চিন্তা করবো এরকম ওয়াই টু দি পাওয়ার কি আছে, 0 আছে, তার ভিতরে পুরোটার ভিতরে কি আছে, এই জিনিসটাই আছে, এক্স স্কোয়ার মাইনাস মনে করলাম এক্স টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত আমাদের এখানে 3। ঠিক আছে, যেহেতু বলছো ওয়াই থাকতেই হবে, ওয়াই চলকের বহুপদী না, তার মানে ওয়াই থাকতেই হবে, তাহলে এইটা হচ্ছে এরকম। আর আমরা জানি ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি 1 আসলে, তাহলে 1 ইনটু এটা মানে কি এটাই আছে। ওকে, তাহলে এইখানে যদি একটু দেখেন, যেহেতু বলছো ওয়াই চলকের বহুপদী, তাহলে এটা একটা ওয়াই চলকের বহুপদী যার এই মাত্রাটা, এই যে মাত্রা, সেই মাত্রাটা হচ্ছে কত ভাই, মাত্রাটা হচ্ছে 0। এখন যদি এটা বলে এটা হচ্ছে, এটার মাত্রা কত, মাত্রা হচ্ছে আমাদের 0। আর এই যে জিনিসটা আছে এইটাই হচ্ছে এখন সে কি হিসেবে কাজ করবে, এইটাই হচ্ছে আমার এখন মুখ্য সহগ হিসেবে কাজ করবে, এটা কি মুখ্য সহগ হিসেবে কাজ করবে। আর এইখানে দেখেন এখানে কি কোনো ধ্রুবক পদ আছে, এখানে কিন্তু কোনো ধ্রুবক পদ নাই, অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে ধ্রুবক সেইটা ইকুয়াল টু কি হবে, ধ্রুবক ইকুয়াল টু 3 হবে। তাহলে আমি কি বললাম একটু করে বলি আবার, সেটা হচ্ছে আমাদের বলছে ওয়াই চলকের বহুপদী আকারে সাজাতে, তাহলে কিন্তু এখানে তো ওয়াই নাই, তাহলে কিভাবে করব, এই জন্য আমি কি করে দিব, আগে ওয়াই টু দি পাওয়ার 0 বানিয়ে দিব, কারণ ওয়াই চলক থাকতেই তো হবে নাকি, ওয়াই টু দি পাওয়ার 0 ইনটু যেটা ছিল সেটা, ওয়াই টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1, তার মানে আমি বলতে পারি এইতে এখন দেখেন ওয়াই এর পাওয়ার কত আসছে, 0 আসছে, আমি বলতে পারি এই বহুপদীটার মাত্রা কত, ওয়াই চলক যখন হবে তখন তার মাত্রা কত, মাত্রা 0। ঠিক আছে, তাহলে মাত্রা যেহেতু 0, তার মানে এটি হচ্ছে আমার সেই পদটা। আর মুখ্য সহগ কোনটা, এই পুরোটা তখন আমার মুখ্য সহগ, আর এখানে কি কোনো ধ্রুবক পদ আছে, ধ্রুবক পদ নাই, এই জন্য এটার আনসার কি হবে তখন 0 হবে। ঠিক আছে, যদিও বা আমরা যখন এইরকম ভাবে করছিলাম তখন কিন্তু দেখবেন হচ্ছে আমরা বলছিলাম এই যে ওয়াই বর্জিত যে পদ, এটা তো ওয়াই বর্জিত পদ ছিল, এটা ধ্রুবক, বাট এইটার ক্ষেত্রে এরকমটা খাটবে না। আশা করি আমরা বুঝতে পারছি। এরকম টাইপের আরেকটা অঙ্ক আপনাদের দেখবেন হচ্ছে ওই কাজের মধ্যে আছে, সেই বাকি কাজগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। এছাড়াও দেখবেন হচ্ছে আরো বিভিন্ন ধরনের জিনিস আছে আপনাদের বইতেই, ওই কাজের ভিতর প্রথমে দেখবেন হচ্ছে কোনটা বহুপদী কোনটা বহুপদী নয় সেটা বের করতে বসে, সেটা আপনাদের কাজ থাকবে। দেন হচ্ছে সেই বহুপদী থেকে তাদের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, মুখ্য পদ মুখ্য সহগ ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয়, সেইগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, ওই কাজের বক্সে দেখবেন 40 পৃষ্ঠা একটা বক্স আছে, সেই বক্সের কাজগুলো আপনারা করবেন। এছাড়াও দেখবেন মাঝে মধ্যে কিছু কোশ্চেন আছে, যেমন এই পি অফ এক্স যদি এত হয়, আপনাদের দিতে হচ্ছে এরকম পি অফ 2 এর মান কত, আমি কিন্তু এমসিকিউ গুলো দেখাইছি। আবার দিতে পারে পি অফ -2 কত, তাহলে জাস্ট খালি কি করবেন, যেখানে x আছে সেখানে এখন কি বসিয়ে দেবে, 2 বসিয়ে বসে, যেখানে x আছে সেখানে কি বসিয়ে বসে, -2 বসিয়ে বসে। আশা করি আপনারা সকলেই এই সকল জিনিসগুলো করতে পারবে। এখন তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা টপিকে। এখন আমরা দেখব দুইটা বহুপদী যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল, এই রিলেটেড কিছু এমসিকিউ আসে, সেই এমসিকিউ গুলো কিভাবে আমরা মনে রাখতে পারি আর কি। ঠিক আছে, আপনারা দেখবেন আপনাদের বইয়ে একটা কথা আছে গুণফল এবং ভাগফলে, দেখবেন এরকম একটা কথা, দুইটা বহুপদী যোগফল, বিয়োগফল, গুণফল সব সময় বহুপদী হবে, কিন্তু ভাগফলটা বহুপদী হতেও পারে আবার নাও পারে। এখন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব, কেন ভাগফলটা বহুপদী হতে পারে না হতে পারে, বাট যোগ বিয়োগ গুণ এই তিনটা সবসময় বহুপদী হবে সেই জিনিসটা। তাহলে চলেন প্রথম হচ্ছে আমরা দুইটা বহুপদী কল্পনা করে ফেলি। সাপোজ আমি একটা বহুপদী চিন্তা করলাম পি অফ এক্স, অর্থাৎ এক্স চলকের একটা বহুপদী চিন্তা করলাম হচ্ছে এক্স প্লাস কি আছে 3 আছে। আরেকটা কিউ অফ এক্স, যেটা ধরলাম হচ্ছে আবার ওয়াই এক্স চলকের আরেকটা বহুপদী, যার নাম দিলাম হচ্ছে কত এক্স মাইনাস 3। তাহলে আমরা প্রথম কেস অর্থাৎ যোগফলের কেসটা দেখি। তাহলে প্রথম কেস দুইটা বহুপদী যোগ করতে হবে, তাহলে আমি লিখতে পারি এইটা, এই পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটা যোগ করব। তাহলে যদি যোগ করি দেখেন পি অফ এক্স মানে কি, আমরা জানি এক্স প্লাস 3, আর কিউ অফ এক্স মানে আমরা জানি এক্স মাইনাস 3। তাহলে দুইটা যদি যোগ করে দেখেন প্লাস 3 মাইনাস 3 চলে গেলে এখানে কি থাকবে 2x থাকবে। বলেন তো এই 2x কি একটা বহুপদী? আমরা সকলেই বলবো হ্যাঁ 2x একটা বহুপদী, যেখানে আমাদের x টা তো ছিল চলক, সেই চলকের ঘাত হচ্ছে কি দেখেন তো, চলকের ঘাত হচ্ছে 1, যেটা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাই তো চাইছি। ওকে, 2 নাম্বার আসি, সেটা হচ্ছে কি করতে হবে, দুইটা বহুপদীর বিয়োগফল করতে হবে। তাহলে বিয়োগ যদি করি তাহলে এই p অফ x মাইনাস আমি কি দিলাম q অফ x দিলাম। তাহলে এখন দেখেন বিয়োগ করি, তাহলে x প্লাস 3 তো দিলাম, মাইনাস এখানে কি হবে x মাইনাস মূলত 3। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে x প্লাস 3 প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 3 হবে। তাহলে দেখেন x যদি চলে যায় তাহলে কি আসে 6 আসে। ভাই 6 কি বহুপদী? আমরা দেখেন তো একটু মনে করার চেষ্টা করেন, আমরা কিন্তু বলছিলাম 6 একটা বহুপদী। কি বহুপদী ছিল? ধ্রুবক বহুপদী। কারণ 6 কে আমি চাইলে লিখতে পারি x 6 into x to the power
0, x⁻0 মান আমি জানি 1, তার মানে আমি বলতে পারি এই দেখেন যে x চলক তার ঘাত হচ্ছে কত 0। এটাও কিন্তু একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। তাহলে আমি দেখতে পারলাম দুইটা যোগফল বহুপদী, বিয়োগফল বহুপদী। এখন আসি 3 নাম্বার, তিনটা গুণ করে দিই। তাহলে এই p অফ x ইনটু আমি যদি কি করি q অফ x দিই তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এরকম x প্লাস 3 আর এটা কি হবে x মাইনাস 3। তাহলে a প্লাস b a মাইনাস 3 গুণ করলে কি হবে বলেন তো, গুণ করলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি দাঁড়ালো x স্কয়ার মাইনাস 9। দেখেন চলকের ঘাত হচ্ছে 2, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা একটা কি হবে বহুপদী হবে। এখন আসি সর্বশেষ ধাপ, সেটা হচ্ছে কি আমাদের ভাগফল। তাহলে এই যে p অফ x সেটাকে আমি কি করব q অফ x দ্বারা ভাগ করব। ঠিক আছে, সাপোজ হচ্ছে একটু চিন্তা করেন, আমি একটু চেঞ্জ করে দিই আর কি। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমি এখানে p অফ x এর জায়গায় ধরলাম হচ্ছে এরকম x প্লাস 3, আবার q অফ x এর জায়গায় ধরলাম হচ্ছে কত x প্লাস 3 ধরলাম। তার মানে কি, তার মানে হচ্ছে x প্লাস 3 কে এই যে x প্লাস 3 সেটাকে কি করতে হবে x প্লাস 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে 1, একটা ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ মানে কি, অর্থাৎ একটা ধ্রুবক পাইছি আর কি, যেমন এটাকে আমি বলতে পারি ধ্রুবক বহুপদী। তাহলে ধ্রুবক বহুপদী যেহেতু তার মানে এটা বহুপদী হতে পারে। আরেকটা কথা যদি চিন্তা করেন, দেখেন আমি যদি এখন এই px এর মান যদি ধরি x আর qx এর মান আমি যদি ধরি কত x স্কয়ার, তাহলে দেখেন আমি যদি এখন px কে যদি qx দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায় বলেন তো, দাঁড়ায় হচ্ছে 1/x, যেটাকে আপনি চাইলে লিখতে পারেন না এরকম x ইনভার্স কে লিখতে পারেন 1 লিখতে পারেন। তাহলে দেখেন আমাদের এইখানে চলকের যে ঘাত সেটা কিন্তু কি হয়ে গেছে, একটা মাইনাস হয়ে গেছে। আমরা তো বলছি বহুপদী হইতে গেলে আমার চলকের ঘাত ঋণাত্মক অথবা ভগ্নাংশ হওয়া যাবে না। তার মানে দেখেন আমি যখন একবার ভাগ করলাম, একবার ভাগে দেখেন আমাদের এইটা কি চলে আসছে, এটার ক্ষেত্রে কিন্তু সে বহুপদী রিপ্রেজেন্ট করলো। ও বলতেছে হ্যাঁ আমি বহুপদী, বাট ওকে যখন ভাগ করলাম ও বলে আমি কি নই, আমি বহুপদী নই। বাট আপনি যখন গুণ যাই করেন না, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন, সবসময় কিন্তু এই তিনটা কেসে সবসময় কি পাবেন, বহুপদী পাবেন। তার মানে আমি বলবো যোগ বিয়োগ এবং গুণফল এই তিনটা ক্ষেত্রে আমরা সবসময় কি পাবো, বহুপদী পাবো। সবসময় এটা কি হবে, বহুপদী হবে। আর এই যে শুধুমাত্র ভাগফল, সেই ভাগফলে কি বহুপদী হতেও পারে, বহুপদী হতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, এইটাই কিন্তু হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় বহুপদী সমাপ্তির সূত্র থেকে এই এমসিকিউটা আছে। বলা হয়েছে px এবং qx দুইটা বহুপদী, বলতেছে তাদের যোগফল বহুপদী হতে পারে, বিয়োগফল বহুপদী হতে পারে, ভাগফল বহুপদী হতে পারে, ভাগফল বহুপদী নয়। এইরকম দিয়ে কিন্তু একটা বোর্ড পরীক্ষা এমসিকিউ আছে। তাহলে আশা করি আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো। আমরা আশা করি বুঝতে পারলাম জিনিসটা আসলে কি বুঝাইছে, কেন আমরা বললাম যোগফল বিয়োগফল গুণফল সবসময় বহুপদী হচ্ছে, কিন্তু ভাগফলটা বহুপদী হতে পারে আবার নাও পারে। আশা করি আমাদের ক্লিয়ার। এখন তাহলে চলেন আমরা দুইটা বহুপদীর গুণ করলে তাদের মাত্রা এবং মুখ্য সহগটা কি হবে সেই জিনিসটা নির্ণয় করা শিখে ফেলবো। তাহলে এখন আমরা চলেন দেখে ফেলি দুইটা বহুপদীর গুণফল হতে কিভাবে তাদের মাত্রা এবং সহগ মুখ্য সহগ নির্ণয় করতে হয় সেই জিনিসটা। প্রথম হচ্ছে আমরা একটু লং প্রসেসে দেখি, দেন হচ্ছে আমরা একটা শর্টকাট টেকনিকও শিখে ফেলবো। তাহলে প্রথমেই আমার হচ্ছে দুইটা বহুপদীর গুণফল করতে হবে। তাহলে আমি দুইটা বহুপদী একটু কল্পনা করে ফেলি। তাহলে আমি মনে করলাম এই p অফ x সমান সমান একটা বহুপদী চিন্তা করলাম, x স্কয়ার প্লাস কত দিলাম 3 দিলাম। আর একটা বহুপদী q অফ x সমান সমান আমি বললাম হচ্ছে এরকম 5x স্কয়ার প্লাস মনে করলাম হচ্ছে কি দিলাম 7 দিলাম। আর এটাকে একটু আরেকটু বড় করলাম, যেটাকে হচ্ছে 3 দিলাম আর কি। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, দুইটা বহুপদী গুণ করতে হবে। তাহলে গুণ করি p অফ x ইনটু হচ্ছে কি q অফ x ইকুয়াল টু, তাহলে গুণ করলে 3x স্কয়ার প্লাস কি হবে 3 হবে, আর এখানে হবে 5x স্কয়ার প্লাস কি হবে 7 হবে। এখন চলেন এটা দ্বারা এই দুইটাকে আগে গুণ করতে হবে। তাহলে 3 5 15, তাহলে 15x টু দি পাওয়ার হবে 4, আর 3x স্কয়ারের সাথে যদি 7 যোগ করি 3 7 21 x স্কয়ার হবে। তারপরে 3 দ্বারা এই দুটিকে গুণ করতে হবে। তো যদি করি 3 5 15 x স্কয়ার আর 3 নং কত 3 7 21। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে 15x টু দি পাওয়ার 4 প্লাস এই দুটো যদি যোগ করি তাহলে 36 x স্কয়ার প্লাস কি দাঁড়ালো 21। এটাই হচ্ছে আমার সেই গুণফল। এখন দেখেন এই গুণফলের ক্ষেত্রে আমরা মূলত গুণফলেরই কি করব, মাত্রা এবং মুখ্য সহগ। গুণফলের মাত্রা কত, দেখেন গুণফলের সর্বোচ্চ পাওয়ার x এর চলকের সেটা হচ্ছে কত 4, তার মানে এটাই হচ্ছে আমার সেই মাত্রা। আর মুখ্য সহগ কত, মুখ্য সহগ কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই 15। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। অর্থাৎ এইরকম ভাবে গুণ না করে এখন আমাকে যদি এরকম 5-6টা গুণ করতে বলতো তাহলে কি গুণ করা কিন্তু কষ্টসাধ্য হয়ে যেত। তাহলে এরকম গুণ না করে আপনি খুব সহজে করে ফেলতে পারেন। কিভাবে করব, তাহলে দেখেন আমাদের যদি এইরকম থাকে
পি অফ এক্স ইন্টু যদি কি থাকে কিউ অফ এক্স থাকে এত এর, ঠিক আছে, এত এর এই যে গুণফল আছে সেই গুণফলের মাত্রাটা কি হবে, গুণফলের মাত্রা ইকুয়াল টু আমরা বলবো পি অফ এক্স এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা। তাহলে চলেন আমরা যদি একটু মাত্রাগুলো বসাই দিই। দেখেন তো আমাদের পি অফ এক্স এর মাত্রা কি, মাত্রা মানে তো জানি সর্বোচ্চ যে পাওয়ার এক্স এর, দেখেন এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 2, তার মানে আমি দিব 2 প্লাস কিউ অফ এক্স এর মাত্রা, কিউ অফ এক্স এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে কত তাও 2, তার মানে কি হবে 2 2 আর 2 যোগ করলে কত হবে 4। এই দেখেন আমাদের মাত্রাটা 4 চলে আসলো। এখন হচ্ছে 2 নাম্বার যে জিনিস সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাই আমাদের যদি কি করতে বলে মুখ্য সহগ বের করতে বলে, আমরা সেটাও কি করতে পারি খুব সহজে বের করতে পারি। সেই মুখ্য সহগ সমান হচ্ছে আমাদের এরকম পি অফ এক্স এর মুখ্য সহগ, পি অফ এক্স এর মুখ্য সহগ ইনটু ইনটু দিয়ে কি দিব, ইনটু দিব হচ্ছে আমরা আগের মতো কিউ অফ এক্স এর কি দিব মুখ্য সহগ দিব, কিউ অফ এক্স এর মুখ্য সহগ ইনটু কিউ অফ এক্স এর মুখ্য সহগ। তাহলে দেখেন এটা যেহেতু আমাদের সেই মুখ্য পদ তাহলে মুখ্য সহগ কত এখানে 3, এটা যেহেতু আমাদের মুখ্য পদ তার মানে মুখ্য সহগ হচ্ছে কত 5, তার মানে আমি যদি এখানে করি তাহলে একটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কত 5, তাহলে 3 আর 5 যদি গুণ করি তাহলে গুণফল হবে কত 15। দেখেন তো আমাদের মুখ্য সহগ আছে কিনা 15, এই সেই 15। তাহলে এখন আমাদের যদি একাধিক যদি রাশিও দেয় তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো তাদের মাত্রা এবং মুখ্য সহগ বের করতে পারবো। তাহলে কি করব, যেই মাত্রাগুলো থাকবে তাদের মাত্রার ক্ষেত্রে কি হবে তাদের মাত্রাগুলো যোগ হবে আলাদা আলাদা, আর মুখ্য সহগের ক্ষেত্রে হবে মুখ্য সহগগুলো গুণ হতে থাকবে। এটাই হচ্ছে আমাদের কাজ। আশা করি আমরা সকলে বুঝতে পারছি দুইটা বহুপদীর গুণফলের মাত্রা এবং মুখ্য সহগ নির্ণয়ের যে শর্ট টেকনিক সেগুলো। এখন তাহলে আমরা শিখে ফেলবো কিভাবে দুইটা বহুপদীর ভাগফল হতে আমরা তার মাত্রা এবং মুখ্য সহগ নির্ণয় করতে পারি, তার একটা শর্টকাট টেকনিক। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে আগে দুইটা বহুপদী কল্পনা করে ফেলি। সাপোজ আমি আপনাদের বোঝার সুবিধা একটা ছোট্ট একটা উদাহরণ দিই। পি অফ এক্স চিন্তা করলাম হচ্ছে আমাদের 15x⁵। ওকে, আরেকটা নিলাম কিউ অফ এক্স যার মানটা আমি ধরলাম হচ্ছে 3x²। তাহলে কি করতে হবে দুইটাকে ভাগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি এরকম পি অফ এক্স ডিভাইডেড বাই কিউ অফ এক্স ইকুয়াল টু, তাহলে কি দাঁড়ালো 15x⁵ ডিভাইডেড বাই হচ্ছে কত 3x²। তাহলে এখন যদি কাটাকাটি করি 15 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত 5, আর x এর পাওয়ার 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে কত x³ হয় আর কি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আনসারটা। তাহলে দেখেন এই যে ভাগফলটা পেলাম সেই ভাগফলের মাত্রা কত, সকলেই বলবে ভাগফলের মাত্রা হচ্ছে আমাদের 3। আর এই যে দেখেন আমি যে 5টা পেলাম 5টা কি আমাদের মুখ্য সহগ। তাহলে এখন আমার কথা হচ্ছে ভাই এই যে 3 আর এই যে 5টা পেলাম এই দুইটা পাওয়ারও কিন্তু একটা কি আছে শর্ট টেকনিক আছে। তাহলে সেই শর্ট টেকনিকটাই হচ্ছে আমরা এখন কি করব শিখবো। আমরা দেখেছিলাম যখন হচ্ছে আমরা কি করছি গুণফল করছি তখন মাত্রা বের করার সময় কি করছিলাম তাদের আলাদা আলাদা যে মাত্রা ছিল তাদেরকে আমরা যোগ করেছি। তারপরে আমরা যখন কি করলাম তাদের মুখ্য সহগ বের করেছিলাম তখন কি করছিলাম তাদের যে আলাদা আলাদা মুখ্য সহগ ছিল সেগুলোকে গুণ করেছি গুণফলের সময়। ভাগফলে ঠিক উল্টা, যেখানে যোগ করছি সেখানে হবে বিয়োগ, যেখানে গুণ করছি সেখানে হবে কি ভাগ, এই আর কিছুই না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এরকম এই পি অফ এক্স ডিভাইডেড বাই কিউ অফ এক্স এর প্রথমে হচ্ছে আমরা কি দেখবো মাত্রা। তাহলে এত এর মাত্রাটা কি হবে, এত এর মাত্রা হবে হচ্ছে আমাদের এরকম পি অফ এক্স এর মাত্রা মাইনাস কি হবে কিউ অফ এক্স এর কি হবে মাত্রা হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের পি অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা কত ভাই 3, কিউ অফ এক্স এর মাত্রা কত ভাই 2। তাহলে আমরা যদি কি করি 5 - 2 দিই তাহলে आंसर কত আসে 3 আসে। দেখেন এই 3টা কিন্তু এখানে চলে আসছে। এখন হচ্ছে আমাদের মাত্রা তো বের করে ফেললাম, এখন যদি আমাদের বলে মুখ্য সহগ কত কি বের করতে বলতে পারে মুখ্য সহগ বের করতে পারে। তাহলে মুখ্য সহগ কি হবে, মুখ্য সহগ হচ্ছে আমাদের এটা পি অফ এক্স এর মুখ্য সহগ মাইনাস কিউ অফ এক্স এর কি হবে মুখ্য সহগ হবে। তাহলে এখন যদি আমরা করে ফেলি দেখেন পি অফ এক্স এর মুখ্য সহগ, তাহলে এই যে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদের সাথে যেটা থাকে সেটাই তো মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ এখানে 15, তাহলে আমরা কি করব 15, আচ্ছা এটা তো হচ্ছে আমাদের ভাগ হবে, তাহলে 15 কে কি করতে হবে ভাগ করতে হবে, কাকে দ্বারা ভাগ করতে হবে কিউ অফ এক্স এর মুখ্য সহগ যেটা হচ্ছে 3। তাহলে 15 কে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে কত আমাদের 5। এই দেখেন সেই 5টা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমি তো একদম সিম্পল একটা উদাহরণ দিয়ে করেছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে কি হয় একদম সহজ হয়। পরীক্ষা কিন্তু এত সহজ আসবে না, পরীক্ষায় একটু জটিল টাইপ আসতে পারে। আপনাদের বইয়ে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটা একটু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের আশা করি এই জিনিসগুলো মনে থাকবে। এগুলোই হচ্ছে কিন্তু আমাদের সেই মেইন সূত্রগুলো, ঠিক আছে। পরীক্ষায় যদি আসে তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই করে ফেলবো। যে কোনো একটা মনে রাখবেন, হয় গুণ না হলে ভাগ।
গুণের ক্ষেত্রে যা হবে ভাগের ক্ষেত্রে উল্টা। গুণের ক্ষেত্রে মাত্রা কি করতাম, যোগ করতাম আলাদা আলাদা, মুখ্য সহগের ক্ষেত্রে কি করতাম গুণ, আর ভাগের ক্ষেত্রে কি করতে হবে বিয়োগ, আর মুখ্য সহগের ক্ষেত্রে হবে ভাগ করতে হবে, এই আর কিছুই না। তাহলে চলেন এখন আমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে চলেন এখন আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করার চেষ্টা করি। বলা হয়েছে x² + 2 এবং আরেকটা হচ্ছে x+1, অর্থাৎ এই দুইটার গুণফলকে বলা হয়েছে এটা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমাদের যে ভাগফল আসবে তার মাত্রা এবং মুখ্য সহগটা কি হবে সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে কিভাবে করতে পারি, প্রথমে দেখেন এই দুটো জিনিস কিন্তু কি আছে, গুণ আকারে আছে, ঠিক আছে। মেইন কথা হচ্ছে এটা কিন্তু এরকম, অর্থাৎ x² + 2 ইনটু হচ্ছে কত আমাদের x+1, এই জিনিসটাকে কি করতে হবে 2x² + 3 দ্বারা আমার ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই আমাদের যেহেতু একটা মাত্রা এবং আরেকটা কি দরকার, মুখ্য সহগ দরকার। তাহলে প্রথমে হচ্ছে আমরা মাত্রাটা বের করার চেষ্টা করি, ঠিক আছে। মাত্রা কিভাবে বের করে, আমরা বলছিলাম মাত্রা বের করার যে সহজ নিয়ম সেটা কি ছিল, যেহেতু দুইটা ভাগ তাহলে আমাদের কি করতে হবে, উপরেরটার ভাগ যে মাত্রাটা আছে সেটা থেকে নিচেরটা যে মাত্রা আছে সেটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু উপরেরটা মাত্রা কিন্তু আমি এখনো পাইনি। উপরেরটার মাত্রা বের করার জন্য কি করতে হবে ভাই, আগে আমাদের গুণ করতে হবে। আর গুণফলের মাত্রা কিভাবে বের করে আমরা সকলে আশা করি জানি, সেটা কিভাবে করে, আমরা এই যে গুণফলটা আছে তার যদি মাত্রা বের করি সেটা হচ্ছে আমাদের এইটার মাত্রা যেটা হচ্ছে কত 2, এবং এইটার মাত্রা যেটা মূলত কত আছে এখানে 1 আছে। তাহলে কি করব 2 + 1 দিব ইকুয়াল টু হচ্ছে কত 3, অর্থাৎ আমার যে এই যে গুণফলটা আছে সেই গুণফলের মাত্রা কত হবে ভাই 3 হবে। আর এইখানে নিচে যে রাশিটা আছে তার মাত্রাটা কত দেখেন তো 2। তাহলে আমরা বলতে পারি এই যে পুরাটা যেটা আছে সেই পুরাটার মাত্রা কি হবে, উপরের মাত্রা থেকে নিচের মাত্রাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আনসারটা কত আসে 1, অর্থাৎ এই যে ভাগফলটা আছে ভাগফলের মাত্রাটা আসলে কত 1। এখন আসে আমাদের মুখ্য সহগে। মুখ্য সহগ কিভাবে বের করে, তাহলে আমরা জানি মুখ্য সহগের ক্ষেত্রে বলছিলাম উপরে যে সহগটা আছে সেটার থেকে এই সহগটাকে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি একটু খেয়াল করেন, এইটা তো আবার সেই গুণ, গুণের ক্ষেত্রে কিভাবে মুখ্য সহগ বের করতে হয়, আমরা জানি এইখানে যে মুখ্য সহগটা আছে এবং এখানে যে মুখ্য সহগ দুইটা আছে তাদেরকে কি করতে হবে, আগে গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি, এখানে মুখ্য সহগ কিছু নাই তার মানে কি আছে 1, এখানেও মুখ্য সহগ কিছু নাই তার মানে কি আছে 1 আছে। তার মানে আমি বলতে পারি 1 × 1 ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 1, অর্থাৎ এই উপরে যে রাশিটা আছে তাদের গুণফল করলে মুখ্য সহগ কি পাবো, আমি 1 পাবো। আর এইখানে মুখ্য সহগ কি আছে ভাই, এখানে মুখ্য সহগ আছে হচ্ছে আমাদের 2। তাহলে দেখেন আমরা বলছিলাম একটা ভাগফলের মুখ্য সহগ বের করার নিয়ম কি, এই যে উপরে যেটা থাকবে px, এটাকে আমি যদি পুরোটাকে যদি আমি কি বলি px বলি, সেই px এর মুখ্য সহগ যেটা 1 ডিভাইডেড বাই এইটাকে আমি যদি qx চিন্তা করি তাহলে qx এর কি মুখ্য সহগ, যেটা মানটা কি দাঁড়ালো আসলে হাফ। তাহলে এটাই হচ্ছে আমার সেই কি মুখ্য সহগ, ঠিক আছে। আর এই যে জিনিসটা এটাই হচ্ছে আমার সেই কি হবে, মাত্রা হবে। তাহলে পরীক্ষায় এইরকম কিছু অঙ্ক দিয়ে আপনাদের কি করতে পারে, এমসিকিউ আসতে পারে। আশা করি আপনারা হচ্ছে গুণ থাকলে উপরে গুণ করবেন, নিচে যেরকম থাকুক সেরকম হচ্ছে ওই আগের সূত্র দুটি অ্যাপ্লাই করে আপনারা এই অঙ্কগুলা করে ফেলতে পারবেন। এখন আমরা আমাদের যে ভাগ সূত্রটা রয়েছে সেই ভাগ সূত্র নিয়ে আলোচনা করব। দেখো এই ভাগ সূত্রটা আমাদের মুখস্থ করার কিছু নাই, তুমি হচ্ছে ছোটবেলায় যে ভাগটা শিখছো সেই ভাগটা থেকে তুমি বুঝতে পারবে আসলে ভাগ সূত্রটা মূলত কি বোঝাতে যাচ্ছে। প্রথমে সাপোজ হচ্ছে আমি তোমাকে একটা রাশি দিই, সেটা তুমি ভাগ করো, 7কে 2 দ্বারা কি করো, ভাগ করো। ওকে, তাহলে তুমি যদি 7কে 2 দ্বারা ভাগ করো তাহলে কি করবা, আমরা তো বলি 3 2 কত হবে 6 হবে, ভাগশেষ কত হবে 1, ঠিক আছে। এটাই হচ্ছে সেই কথাটা। এখন দেখো এইখানে তারা এরকমই বলছে, সাপোজ হচ্ছে এইটাকে আমরা জানি এটাকে কি বলা হয়, এটাকে তো বলা হয় হচ্ছে আমাদের সেই ভাজ্য, এটাকে কি বলা হয়, এটাকে আমরা জানি বলা হয় ভাজক, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা সেই ভাগফল, এবং এই জিনিসটা এটা হচ্ছে আমরা কি সেই ভাগশেষ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই জিনিসটা আর কি। তাহলে এখন তারা এই জিনিসগুলোকে কিছু নামকরণ করছে, ঠিক আছে, এই আর কিছুই না, তারা নামকরণ করছে। যেমন হচ্ছে এই যে ভাজ্য যেটা আছে সেটাকে তারা নাম দিয়েছে হচ্ছে px, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ভাজকটা রয়েছে সেটাকে তারা নাম দিয়েছে হচ্ছে q of x। তারপর যে ভাগফলটা আছে সেটাকে তারা নাম দিয়েছে f of x, এবং যে ভাগশেষটা আছে সেটাকে তারা নাম দিয়েছে হচ্ছে r of x, ঠিক আছে। তাহলে এখন তুমি যদি একটু খেয়াল করো তারা একটা সূত্র বলছে, সেটা হচ্ছে p of x সমান সমান, দেখবা অর্থাৎ তুমি ভাজ্য কিভাবে পাবা বলো তো, ভাজ্য কিভাবে পাবা, তুমি সকলেই বলবে ভাজ্য আমি পাবো হচ্ছে ভাই এই ভাগফলের সাথে আমি যদি ভাজকটা গুণ করি, তাহলে p of x ইকুয়াল টু আমরা বলতে পারি আমার ভাগফল, ভাগফল হচ্ছে কত f of x, সেটার সাথে কাকে গুণ করব বলতেছো q of x। তাহলে q of x যদি গুণ করি তাহলে কত হয় 3 2 6, 6 এর সাথে যে ভাগশেষটা আছে প্লাস হচ্ছে কত rx যদি দিই তাহলে আমরা কি পাবো, এই সূত্রটা পেয়ে যাবো। 3 2 6, 6 সাথে 1 যোগ করলে কি পাবো 7 পাবো, এই আর কিছুই না, হয়ে গেল। দেখবা তারা বলছে এই r of x অর্থাৎ ভাগশেষ তো আমরা জানি শূন্য হইতে পারে, যদি শূন্য না হয় তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, ভাগশেষ বড় নাকি ভাজক বড়, অবশ্যই সকলে বলবে ভাই ভাগশেষ ছোট ভাজকটা কি বড়। তার মানে তারা এভাবে বলছে এই যে r of x এর যে মাত্রাটা আছে
এই আর অফ এক্স এর মাত্রা ছোট হবে, কিন্তু কিউ অফ এক্স এর মাত্রাটা কি হবে, কিউ অফ এক্স এর মাত্রাটা বড় হবে। এই জিনিসটাই সিম্পল একটা জিনিস, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে শুধুমাত্র যদি এই ভাগটা ভালো মতো মনে রাখতে পারো, তাহলে এই যে দুইটা জিনিস এগুলো হচ্ছে তুমি করতে পারবা। আর এফ এক্স এর যে ভাগফলের যে মাত্রা সেটা কিভাবে বের করতে, সেটা কিন্তু আমরা আগেও শিখছি। এই যে ভাজ্যটা আছে সেটাকে তুমি কি করবা, ভাজকের মাত্রা দ্বারা যদি বিয়োগ করে দাও তাহলে কি চলে আসবে, মাত্রাটা চলে আসবে, ঠিক আছে। এই কথাবার্তাগুলোই হচ্ছে মূলত ওইখানে সুন্দর করে বসে, যেটা হচ্ছে তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জাস্ট খালি কি মনে রাখবা, উদাহরণ মনে রাখবা, ঠিক আছে। কারণ এই সকল জিনিস মুখস্থ করতে গেলে পরীক্ষা হলে যে তুমি ভুলে যাবা, বাট তুমি যদি উদাহরণগুলো মনে রাখো তাহলে কিন্তু বলার কোনো সম্ভাবনা নেই। জাস্ট খালি মনে রাখতে হবে এই যে ভিতরে সেটাকে কি বলা হয়, ভাজ্য বলা হয়, ঠিক আছে। তাহলে ভাজ্য কিভাবে পাবো, ভাগফলের সাথে ভাজক গুণ করে জাস্ট এটা কি করতে হয়, যোগ করতে হয়। এই আর বাকিগুলো হচ্ছে তুমি নিজে দেখে দেখে কি করতে পারো, আসলে বলতে পারো। তাহলে আমাদের ভাগ সূত্রটা এটাই ছিল, আমাদের ভাগ সূত্র। এখন তাহলে চলো আমরা শিখে ফেলি আমাদের সমতা সূত্রে কি বলা হয়েছে সেই জিনিসটা একটু দেখে নিই। তাহলে চলেন আমরা একটু সমতা সূত্রটা একটু দেখার চেষ্টা করি আসলে কি বুঝাতে চাচ্ছে তারা। এই সমতা সূত্র, এই যে জিনিসটা আছে, মেইন কথা হচ্ছে এই যে এক্স এর এখানে যে সহগটা আছে এইখানেরও এক্স এর সহগের সমান হবে, আর এই পার্টটা এই পার্টের সমান হবে আর কি, ঠিক আছে। এরকম জিনিসটা আর কিছু না। আমরা একটু প্রমাণ করি কিভাবে করে। জাস্ট প্রথমে আপনি যদি এক্স এর ভ্যালু কি করেন, 0 নেন, এক্স এর ভ্যালু যদি 0 দেন তাহলে এইখানে যদি বসান 0 ইনটু এ মানে 0, শুধু কি থাকবে, বি থাকবে, ইকুয়াল টু এখানে যদি 0 দেন তাহলে 0 ইনটু পি মানে কি 0 প্লাস কি থাকবে, কিউ থাকবে, তার মানে শুধু কি থাকে, কিউ থাকে। অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 0 দিবেন তখন বি ইকুয়াল টু কি হবে, কিউ হবে। তারপরে যে জিনিস বলতেছে, এখন এক্স এর ভ্যালু আপনি কি করেন, 1 দেন। তাহলে এক্স এর ভ্যালু যদি এখন 1 দেন তাহলে দেখেন এখানে কি হয়, 1 ইনটু এ, তার মানে কি হয়, এ হয়, এ প্লাস কি হয়, বি হয়। আর এখানেও ঠিক সেম 1 ইনটু পি, তার মানে কি হয়, পি প্লাস কি হয়, কিউ হয়, ঠিক আছে। এখন আপনি আবার এটাও কিন্তু জানেন বি এর ভ্যালু যে কথা, কিউ এর ভ্যালু কিন্তু সেম কথা। অর্থাৎ আপনি যদি এরকম দেন এ প্লাস বি আছে থাক, বাট এখানে বলেন পি মাইনাস কি, কিউ এর জায়গায় বলেন এটা বি, ঠিক আছে। তাহলে এইটা আচ্ছা এটা হচ্ছে প্লাস বি হবে আর কি, যেহেতু এখানে প্লাস তাহলে এটা দিলাম। তাহলে এখন যদি বিটা এদিকে যায় তাহলে মাইনাস হবে, তাহলে এটা যদি চলে যায় তাহলে মানে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে a ইকুয়াল টু কি দাঁড়ালো, p। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে x এর যে x এর সাথে এটা যা থাকবে এটা সমান হবে, আর এটা সমান হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা 2 নাম্বারটা যদি একটু খেয়াল করি, দেখেন এটা কিভাবে, জাস্ট সিম্পল, যেহেতু বলছে সমতা সূত্র, তাহলে দেখেন এইখানে যে x স্কয়ারের যে সহগটা আছে p, এটা কি হবে, এইখানকার x স্কয়ার সহগের সমান হবে, অর্থাৎ a সমান হবে এখানে যে x এর সহগ q আছে এই x টা b এর সমান হবে আর কি, x এর সহগ b এর সমান, এবং r টা কার সমান হবে, c এর সমান হবে। কিভাবে, আমরা প্রথমে দেখেন x ইকুয়াল টু যদি 0 ইনপুট করি এখানে, তাহলে দেখেন এটার ভ্যালু কিন্তু 0, এটার ভ্যালু 0 হয়ে যাবে, তার মানে কি থাকে, শুধু c ইকুয়াল টু x যদি এখানে 0 দিই তাহলে এটাও 0, এটাও 0, শুধু কে থাকবে, আমাদের r থাকবে, তাহলে c ইকুয়াল টু r একটা প্রমাণ হয়ে গেল। এবার আপনি যদি x ইকুয়াল টু কি দেন, এখানে 1 দেন, তাহলে কি হয় দেখেন তো, 1 স্কয়ার মানে 1, b ইনটু x মানে 1, b ইনটু 1 মানে b, তারপর হচ্ছে এখানে কি হবে, c হবে। তার মানে আমি বলতে পারি এটা কি দাঁড়ালো, a প্লাস b প্লাস c দাঁড়ালো এখানে, আর এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো হচ্ছে আমাদের p প্লাস q প্লাস কি হবে, r হবে, ঠিক আছে। এটাকে হচ্ছে আপনি জাস্ট এরকম রাখেন। এখন আবার আরেকটা কাজ করি আমার কাজের সুবিধার জন্য, সেটা হচ্ছে এখানে যে x আছে, x এ এবার -1 আমি কি করি, ইনপুট করে দিই। তাহলে x এ যদি -1 দিই তাহলে -1 এর উপর স্কয়ার মানে কি হয়, +1 হয়, তার মানে এটা কি হবে, a হবে। তারপর দেখেন এইখানে -1 প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে, -b হবে, প্লাস এখানে c আছে, থাক c আছে। তারপরে যদি আমরা এইখানে যদি আবার করি তাহলে দেখেন আমাদের এখানে -1 এর উপর স্কয়ার মানে কি হবে, +1 হবে, তার মানে এটা p থাকবে, আর q ইনটু -1 তার মানে কি হয়ে যাবে, -q হবে, প্লাস এখানে কি আছে, r আছে, rটা এখানে রাখলাম, ঠিক আছে। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, এই যে সমীকরণটা আছে আমরা তো জানি c ও যে কথা আর ও সেই কথা, তাহলে c যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের a প্লাস b সমান সমান এখানে কি পেলাম, p প্লাস q পাইলাম। ঠিক সেম ভাবে আপনারা যদি বলেন এইখান থেকেও এই দুইটা তো সেম, তাহলে এই দুইটাকে বাদ যদি দিয়ে দিই তাহলে কি লিখতে পারি হচ্ছে a মাইনাস b সমান সমান কি বলতে পারি, p মাইনাস q বলতে পারি। এখন হচ্ছে দেখেন আপনি এইটা এবং এটা যদি যোগ করেন, ঠিক আছে, তাহলে দেখবেন হচ্ছে আপনারা একটা a এর ভ্যালু পাবেন, ঠিক আছে। সেইখান থেকে আপনারা যদি এই দুইটা সমীকরণকে আর কি, এই দুইটা সমীকরণকে যদি একটু সমাধান করেন তাহলে দেখবেন a এর যে ভ্যালু সেটা কার সমান হয়ে যাবে, p এর সমান হয়ে যাবে, এবং আবার যে b এর ভ্যালু সেটা কার সমান হয়ে যাবে, q এর সমান হবে, ঠিক আছে। অর্থাৎ মেইন কথা হচ্ছে এইগুলোকে চাইলে আমরা বলতে পারি সহগ সমীকৃত করা নামে আমরা একটা জিনিস করব কিছু, অর্থাৎ আংশিক ভগ্নাংশ যখন করব তখন আমরা বলবো এখানে যে x স্কয়ারের যে সহগটা আছে সেটা হচ্ছে এইখানের x স্কয়ারের সহগের কি হবে, সমান হবে আর কি, ঠিক আছে। সেই জিনিসটা ধরে আমরা কি করব, বিভিন্ন আংশিক ভগ্নাংশ সমাধান করার চেষ্টা করব। এজন্য হচ্ছে আমাদের মূলত এই সমতা সূত্রগুলো আমরা একটু করে কি করলাম, প্রমাণটা দেখে নিলাম। এখন আমরা আলোচনা করব আমাদের সর্বশেষ টপিক আজকের লেকচারে, সেটা হচ্ছে অভেদ জিনিসটা কি, সেই জিনিসটা সম্পর্কে। আমরা যদি দুইটা বহুপদী চিন্তা করি, একটা বহুপদী ধরলাম হচ্ছে p অফ x, আর একটা বহুপদী যদি চিন্তা করি q অফ x,
এই পি অফ এক্স এবং কিউ অফ এক্স এ আমি যদি এক্স এর ভ্যালু ইনপুট করি, যেইটাই যে সেটা এক্স এর ভ্যালু ইনপুট করি, তখনও দেখা যাবে এইটার যে মান এবং এইটার যে মান, দুইটা মানে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এদের যে সমতাটা সেটাকে কি বলা হয়, অভেদ বলা হয়। আর অভেদকে প্রকাশ করতে আমরা এভাবে প্রকাশ করে থাকি, পি অফ এক্স এই তিনটা সমান দিয়ে আমরা মূলত আসলে প্রকাশ করি যে এটা হচ্ছে একটা অভেদ। ঠিক আছে, সাপোজ যদি আমি বলতাম, আপনাদের সূত্র একটা আছে না, এক্স প্লাস ওয়াই তার উপর হচ্ছে যদি হোল স্কয়ার দিই, তাহলে কি লিখতে পারি আমরা, এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে কি লিখতে পারি, ওয়াই স্কয়ার দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমি যদি px চিন্তা করি, এটাকে আমি যদি একটা qx চিন্তা করি, এখানে আপনি x y যাই মান বসান না কেন, এখানেও আপনি যাই মান বসান না কেন, অর্থাৎ এখানে যে মানটা বসাবো এখানে যদি সেম মানটা বসাই, তাহলে দেখবেন দুইটা পক্ষ কি আসবে, সমান চলে আসবে। আমি একটু যদি করি, x এর ভ্যালু ধরলাম 1, y এর ভ্যালু ধরলাম হচ্ছে কত, 1, তাহলে 1 আর 1 এর উপর যদি স্কয়ার করি, তার মানে কি দাঁড়ালো 1 প্লাস 1 তার উপরে স্কয়ার সমান সমান কি হবে, তাহলে 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে দেখেন 1 আর 1 যোগ করলে কত হবে, 2, তাহলে 2 এর উপরে স্কয়ার সমান সমান কি দাঁড়ালো 1 প্লাস 2 প্লাস 1, 2 এর বর্গ কত, 2 দুগুণ 4 সমান সমান দেখেন 2 আর 1 3, 3 আর 1 কত 4, এই 4 সমান 4। অর্থাৎ আপনি x এর বা y এর যাই ভ্যালু নেন না কেন, যেই বাস্তব ভ্যালুই নেন না কেন, তার জন্য এই পক্ষ এবং এই পক্ষের মান যখন কি হবে, সমান হয়ে যাবে, তখন তাদের যে সমতাটা আছে সেটাকে আমরা কি বলে থাকি, অভেদ বলে থাকি। আর অভেদের চিহ্ন কোনটা, এইটাই হচ্ছে আমার সেই অভেদের চিহ্ন। এখান থেকে কিন্তু একটা বহুপদী এমসিকিউ আছে, px এবং qx অভেদ হবে যখন, যখন কি এই পক্ষ এবং এই পক্ষ কি হবে, সমান হবে। x এর সকল বাস্তব মানের জন্য আমরা বলতে পারি px এবং qx এর সমতাটা থাকবে। তারপর আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এই রকম দিছে, নিচের কোনটি অভেদ চিহ্ন প্রকাশক আর কি, একটা এরকম দিছে, আরেকটা দেখবেন আরেকটা অপশনে দিছিল হচ্ছে এরকম, এই সর্বসম ত্রিভুজের যে চিহ্নটা আছে সেটা দিছে সর্বসম। আসলে তো সর্বসম না, এটা হচ্ছে কি মূলত তিনটা সমান। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অভেদ। ওকে, তাহলে হচ্ছে আমরা যদি একটু করে রিক্যাপ করি, আমাদের যে লেকচার 1 আছে বীজগণিতিক রাশি, তো বিভিন্ন ধরনের আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে আলোচনা করেছিলাম বীজগণিতিক রাশি কি, সেই রাশি থেকে আমরা চলে গেছিলাম বীজগণিতিক পদ কি, তারপরে পদ থেকে আমরা চলে গেছিলাম চলক কি, চলকের পর শিখলাম ধ্রুবক কি, ধ্রুবকের পর শিখলাম কি বহুপদী কি, বহুপদীর যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলা, কখন বহুপদী হতে পারবে কখন হতে পারবে না সেই জিনিসগুলো দেখলাম। দেন সেখান থেকে আমরা শিখলাম বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবক পদ কিভাবে করতে হয় সেই জিনিসটা। তারপর আমরা শিখলাম কি আদর্শ বহুপদী কিভাবে করতে হয় সেটা। দেন আমরা শিখলাম একটা সমীকরণ থেকে কিভাবে আমরা শুধুমাত্র একটা চলকের বহুপদী করতে পারি সেই জিনিসটা। তারপর আমরা শিখলাম দুইটা বহুপদীর যোগফল, বিয়োগফল, গুণফল কেন সবসময় বহুপদী হবে এবং ভাগফল কেন বহুপদী হতে পারে আবার নাও হতে পারে সেই জিনিসটা। তারপর আমরা কি শিখলাম, দেখলাম হচ্ছে দুইটা বহুপদীর গুণ করলে যে গুণফল হয় সেই গুণফলের কিভাবে আমরা খুব সহজে কি করতে পারি, মুখ্য সহগ নির্ণয় করতে পারি এবং মাত্রা নির্ণয় করতে পারি সেই জিনিসটা। তারপর আমরা দেখলাম ভাগফলের ক্ষেত্রেও কিভাবে করা যায় সেই জিনিসটা। তারপর আমরা ভাগের সূত্র দেখলাম, সমতা সূত্র দেখলাম এবং সর্বশেষে হচ্ছে আমরা কি এই অভেদ যে টপিকটা আছে সেই অভেদ টপিকটা দেখে ফেললাম। আমরা কিন্তু অনেকগুলো টপিক কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, আপনাদের মনে হইতে পারে যে ভাই অনেক কম পড়েছে, বা আসলে কম না, এই দ্বিতীয় অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসে তার মধ্যে আমাদের 80% এমসিকিউ, 80% এমসিকিউ আমাদের কমপ্লিট। এখন জাস্ট খালি দুইটা পার্টের এমসিকিউ আছে, একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য থেকে কিছু এমসিকিউ আসে, আর একটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য থেকে কিছু এমসিকিউ আসে। সেই দুইটা এমসিকিউ করব এবং আমাদের তিনটা রাশি আছে, চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি এবং সমমাত্রিক বহুপদী। এই তিনটা করলেই আমাদের এমসিকিউ সকল কিছু শেষ। আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের এমসিকিউর জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে আমাদের যে সিকিউ যে ক নাম্বার কোশ্চেন আছে সেই ক নাম্বার কোশ্চেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আপনাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে আপনাদের যে কাজ আছে বইয়ের 40 পৃষ্ঠায় দেখবেন একটা কাজ আছে, সেখানে বিভিন্ন ধরনের জিনিস বের করতে বসে, কোনটা বহুপদী হবে, সেই বহুপদীর আমাদের মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এগুলো নির্ণয় করতে বসে, তারপরে এক্স চলকের বহুপদী আকারে সাজাতে বসে, ওয়াই চলকের বহুপদী আকারে সাজাতে বসে, এইগুলো আপনারা সুন্দর করে খাতায় কি করে ফেলবেন, নোট করে ফেলবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।